হ্যালো ক্লাস 7, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটাতে, যেখানে আমরা পড়ব বাংলা প্রথম পত্র ক্লাস 7-এর বাংলা ফার্স্ট পেপারের আমরা একটা নমুনা প্রশ্ন সলভ করে দিব। অর্থাৎ আমাদের পরীক্ষায় বিভিন্ন রকমের প্রশ্ন আসে। আমাদের ফার্স্ট পেপারে আনন্দ পাঠ থেকে প্রশ্ন আসতে পারে, আমাদের ফার্স্ট পেপারের যে গল্পগুলো রয়েছে, যে কবিতাগুলো রয়েছে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। আজকের ভিডিওটা ক্লাস 7-এর প্রত্যেকটি স্টুডেন্টের জন্য, যারা এই গল্পগুলো পড়েছো, তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা যেই পরীক্ষার সময় আসুক না কেন, এই ভিডিওটা দেখলে তোমরা তোমাদের সিলেবাসের যে টপিকগুলো আছে ওই টপিকগুলো থেকে কেমন প্রশ্ন আসতে পারে, কেমন এমসিকিউ আসতে পারে, সব কিছু তোমরা ক্লিয়ার হয়ে যাবে। সো অবশ্যই ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। আমরা 100 মার্কের একটা প্রশ্ন সলভ করব। অর্থাৎ আমাদের এমসিকিউস থাকবে, আমাদের থাকবে আনন্দ পাঠ থেকে প্রশ্ন, এবং তার পাশাপাশি আমাদের থাকবে সৃজনশীল। এবং সৃজনশীলে কিভাবে লিখলে আমরা ভালো করতে পারবো সেটাও আজকে ভিডিওতে বলে দিব। দেরি না করে চলো শুরু করা যাক। তো আমরা আজকে প্রথমে শুরু করি। আমাদের নমুনা প্রশ্নগুলোর মধ্যে আমরা কিন্তু জানি যে 5টা সিকিউ আমাদেরকে লেখা লাগবে, 5টা সিকিউ লেখা লাগবে, 30টা এমসিকিউ থাকবে, এবং আমাদের আরও যেটা থাকবে সেটা হচ্ছে আনন্দ পাঠ থেকে 3 মার্ক এবং 7 মার্ক এরকম প্রশ্নের সেট থাকবে 4টা, যেখান থেকে 2টা আমাদের ক্যান্সেল করতে হবে। সো 30, 20, 50 আর 5টা সিকিউতে 50, টোটাল 100 মার্কের আমরা সমাধান করার চেষ্টা করবো। তো তোমরাও যারা বিভিন্নভাবে পড়াশোনা করেছো, তারা একটা জিনিস চিন্তা করবা যে আজকের এই পরীক্ষাটায় আমি যদি পরীক্ষায় বসতাম আমি কত পেতাম। আমি কি 70 পাচ্ছি, নাকি 80 পেতাম, নাকি আমি 90 পেয়ে যেতাম? কতটুকু কমন পড়ছে এটাও আমাকে বলতে পারো, এবং তোমরা আমাদেরকে জানাতে পারো যে কত মার্কস তোমরা পেলে। চলো তাহলে শুরু করা যাক। সো আমাদের যতগুলো সিকিউ আসে তার মধ্যে আমরা প্রথম সিকিউটা 8টা সিকিউই দেখবো। 5টা অ্যান্সার করতে হয়, বাট আমরা 8টাই অ্যান্সার করে দেবো তোমাদেরকে, বা দেখিয়ে দিব। প্রথম সিকিউটা হচ্ছে এটা, আমরা উদ্দীপকটা পড়বো, উদ্দীপকটা তোমরা একটু পড়ো। এটা আমি দেখেই বুঝতে পারছি লখার কথা নিয়ে বলেছে। সো এটা লখার 21 থেকে দিয়েছে, এটা আমরা মনে করতে পারছি। এখন লখার 21-তে আমাদের অনেকগুলো প্রশ্নের জায়গা আছে। কয়টা প্রশ্নের জায়গা তোমাদের কিছু ছোট করে বলি, তারপর এটা সলভ করে দিব আমি, কোনো সমস্যা নেই। লখা প্রথমত কথা বলতে পারে না, এটা বোঝা গেছে কখন? একদম লাস্টের লাইনের দিকে বোঝা গেছে যে ও কথা বলতে পারে না। হ্যাঁ, কারণ লখার 21-তে মূলত ভাষা শহীদদের প্রতি আমরা যে আমাদের যে চেতনার বহিঃপ্রকাশ সেটা করার চেষ্টা করি, কিন্তু ও যখন শেষ মুহূর্তে ফুলটা দিয়ে দেয়, ওই ফুলটা দেওয়ার পরে ও যে কথা বলবে, কথাটা বলতে পারে না। কারণ ও আসলে কথা বলতে পারে না, আসলে মানে এই বলার শক্তিটা ওর নাই, সক্ষমতা ওর নাই। তো এইরকম একটা মানুষের জীবনে নিয়ে এখানে লেখা। সো জীবনে মানে ওর জীবনের একটা অংশ নিয়ে লেখা। সো এখানে 2টা পার্সপেক্টিভ মনে রাখবে। একটা হচ্ছে যারা কিনা কথা বলতে পারে না তাদের বহিঃপ্রকাশটা কিভাবে হতে পারে, তাদের মতো মানুষদেরকে নিয়ে একটা প্রশ্ন হতে পারে। 2 নাম্বার হচ্ছে 21শে ফেব্রুয়ারি বা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের যে সম্মান বা শ্রদ্ধা, সেই অংশটা কেমন হতে পারে বা সেটা কেমন হতে পারে, এটা আমাদেরকে লেখা লাগতে পারে। তো চলো আমরা একটু দেখি। প্রথমত, হাতের মুঠো পাকিয়ে লখা কি করতো? ওর একটা চরম একটা অভ্যাস ছিল যে লখার 21 গল্পটা তোমরা আশা করি পড়েছো। ও তো কথা বলতে পারে না, ও ঘুমাতো ফ্লোরের উপরে, যেখানে ওর ফ্লোরে ঘুমালে কিন্তু ঠান্ডাকালে, শীতকালে দেখবে কি বুকে ঠান্ডা লেগে যায়, মানে কাশি হয় প্রচুর পরিমাণে। তোমরা যারা ফ্লোরে ঘুমিয়েছো বা কখনো অভ্যাস, হয়তো এক রাত ঘুমিয়েছো বা ঘুমানোর অভ্যাস আছে বা ঘুমানোর অভিজ্ঞতা আছে, তারা দেখবা কি ফ্লোরে ঘুমালে পিঠে ঠান্ডা লাগে। তোর মায়েরা দেখবে এই জন্য নিচে ঘুমাতে দেয় না, কিছু একটা পেতে দেয় যাতে ঠান্ডাটা না লাগে। ওর ঠান্ডা লাগতো, ওর কাশি হতো। এই কাশি নিয়ে ওর বিভিন্ন উদাহরণ দিয়েছে। রেল লাইনগুলোকে ওর একটা সাপের মতো মনে হতো, ঠিক আছে, কাঠবিড়ালির মতো ও গাছে উঠে যেত ফুল পাড়তে, এরকম অনেক বৈশিষ্ট্য কিন্তু বলা আছে। তো লখার আরেকটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে ও হাত মুঠ করে ওর মনটাকে শক্ত করত। এত স্ট্রাগেল, ও কিন্তু অনেক স্ট্রাগেল। সো এই স্ট্রাগেল বা ওর যে দুরবস্থা, এটাকে ও পার করার জন্য হাত মুঠ করে মনটাকে শক্ত করতো। সো আমরা ফার্স্টেতে আমরা পারলাম। তোমরা যারা লিখবে তারা 1-এর মধ্যে 1 পেলে। লখা কেমন জীবনযাপন করে ব্যাখ্যা করা। আমি তোমাদেরকে বলেছি লখা সম্পর্কে একটা চরিত্র আলোচনা হতে পারে। ভাষা আন্দোলন তাদেরকে
সম্মান প্রদর্শন, এটা নিয়ে আরেকটা হতে পারে। তো আমরা লখার জীবনটা নিয়ে একটু পড়াশোনা করি। লখা মূলত কি করে? লখা যেখানে বসবাস করে একটা ফ্লোরের উপরে, তারপর কাশি হয়, ও একাই দৌড়ায় বেড়ায়, গাছে উঠে যায়, গাছে উঠলে ওর গা হাত পা ছিলে যাচ্ছিল, তারপর সেখান থেকে ফুল পারে, ও নিজেই নিজেই ও কথা বলে প্রকৃতির সাথে, ফুলের সাথে কথা বলে। বলে না যে ফুলগুলোকে বলে তোরা আমার হাতে নেমে আয়, বলছে কিনা? তোমরা লখার 21 পড়েছো, ছোট্ট একটা গল্প পড়ে ফেলবা। এটাতে কিন্তু আমরা দেখেছি লখা কথা বলে কিভাবে, প্রকৃতিও যেমন নিস্তব্ধ, ও তেমন নিস্তব্ধ, এরকম একটা কথা ও ওকে বলতে দেখা যায়। তো আমরা লখার জীবনযাপনটা একটু উত্তর দেখি। প্রথমটা দেখো, মনটাকে শক্ত করে নেওয়ার জন্য, ঠিক আছে। 2 নাম্বার দেখো, লখার জীবনটা অনেক কঠিন এবং নিম্নমানের। তার মানে ও যেভাবে জীবনযাপন করা উচিত ছিল ওভাবে জীবনযাপন করতে পারে নাই। মানে ও ছোট একটা ছেলে, বা ও বয়স যতটুকুই হোক না কেন, ও মায়ের কাছে থাকবে, ও নিজের কোনো আয় রোজগার নিয়ে চিন্তা করা লাগবে না, দুরন্তপনা থাকবেই, বাট ওর জীবনটা কিন্তু সহজ ছিল না। খাবার থেকে শুরু করে সবকিছু, ঘুমানোর জায়গা, সবকিছু অনেক মানে যার অর্থ সংকটে থাকলে মানুষ যেভাবে জীবনযাপন করে ওরকম একটা জীবনযাপন করছিল। এই যে রাতে শোয়ার জায়গা ফুটপাতের মেঝে, মানে ওর কিন্তু ঘরও নাই, ফুটপাতের মেঝেতে থাকে, ঠান্ডা লেগে যায়। দিনের বেলা মেঝেটি রোদে গরম থাকে। মেঝে মানে হচ্ছে ফ্লোরটা দিন রোদ্দুরে যখন দেখবা ওমা গরম করে, মোটরসাইকেলের সিটটাই গরম হয়ে যায়, বসা যায় না, সেখানে ফ্লোর তো আরো গরম হয়ে যায়, ওখানে ঘুমানো যায় না। তো দিনেও ঘুমাতে পারে না, রাতে ঠান্ডা হয়ে যায়, এই ঠান্ডা মেঝের উপর সে ঘুমায়, এবং তার শরীর ও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে, কারণ কাশি হয়, জ্বর ওঠে, এবং এগুলো নিয়ে এসে ছুটে বেড়ায়, ঠিক আছে। সো লখালা তার বাবাকেও চিনে না, ঠিক আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। সে তার মা একজন রাস্তায় ভিক্ষা করে করে বাসায় আসে। সো লখার এই চরিত্রটা, এইখানে এই প্রশ্নে আমি যতগুলো আলোচনা দিয়েছি, লখার 21 থেকে যদি প্রশ্ন আসে, এই আলোচনাগুলো তোমার সেই জায়গায় লাগবেই লাগবে, মানে যেই প্রশ্ন আসুক না কেন। লখার 21 খুবই ইম্পর্টেন্ট একটা লেখা। লখার চরিত্রটা কেমন, লখা কিভাবে জীবনযাপন করতো, এই প্রশ্ন লখার 21 থেকে আসা যে কোনো সৃজনশীল তোমার কাজে লাগবে। সো এই জন্য তোমাকে আমি বলবো যে এটা শতভাগ গুরুত্বপূর্ণ একটা পার্ট। আর কিছু পারো না পারো, এই অনুধাবনমূলক পার্টটা তোমার মনে রাখতে হবে, যে লখা কিভাবে জীবনযাপন করতো। লিমন ভাইকে পরে এসে বলবা যে ভাইয়া আপনি যেটা বলছেন এটা থেকেই আসছে, হয় খ নাম্বারে আসবে, না হলে গ অথবা ঘ নাম্বারে বলবে সাদৃশ্য বের করতে, আমরা একটু পরে দেখবো। গ নাম্বার কি বলছে দেখো, উদ্দীপকের মিনু ও লখার 21 গল্পের লখার মধ্যকার সাদৃশ্য। তাহলে আমরা একটু উদ্দীপকের মিনুকে একটু পড়ে আসি, আমরা পড়ি না তখন পর্যন্ত। মা মরা মেয়ে মিনু, তার মানে একটা বৈসাদৃশ্য পেলাম, মিনুর মা মারা গেছেন, বাট লখার বাবা নাই, সে চিনে না, কিন্তু মা বেঁচে আছে, একটা বৈসাদৃশ্য। যদি চাই আমরা এটা লিখতে পারবো। বাবা জন্মের আগেই মারা গেছে, সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে, আরেকটা বৈসাদৃশ্য। মিনু পিসিমার বাড়িতে আছে, বাট মিনু কিন্তু রাস্তায় রাস্তায় নাই, বয়স মাত্র 10, কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে, সে সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎলোক বলে অনাথ বোবা মেয়েটাকে বোবা, সো আরেকটা সাদৃশ্য পেলাম, দুজনেই বোবা, মেয়েটাকে আশ্রয় দিয়েছেন, মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। পেট ভাতায় যেমন সর্বগুণান্বিত 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। মানে এখানে মিনু যে মেয়েটার কথা উদ্দীপকে বলছে তাকে চাকরানি হিসেবেই পেয়েছে, এটা মানুষ মনে করতো, কারণ ওকে দিয়ে হয়তো সব কাজ করায়। সো পেট ভাতায় এমন সর্বগুণান্বিত 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বোবা হতে আরো সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও, মানে গায়ের রংটা একটু কালো। তো মিনু ও লখার গল্পের মধ্যকার সাদৃশ্য হচ্ছে তাদের দুরবস্থায়। অনেক বৈসাদৃশ্য আছে, একজনের বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আর লখা তো মা মারা যায়নি। বৈসাদৃশ্য আমাদের চাই না, আমাদের চেয়েছে মিল। সো মিলগুলো আমরা একটু বের করি। ওদের যে জীবনযাপন, এই জীবনযাপন একটা বিরাট মিল লক্ষ্য পাওয়া যায়। জীবন বাস্তবতার দিক থেকে তাদের একটা মিল আছে। জীবন বাস্তবতা মানে দুজনেরই সমাজের লোকজনের কাছ থেকে যে আদরটা ওদের পাওয়ার কথা, যে স্নেহটা পাওয়ার কথা, যে জীবনটা ওদের পাওয়ার কথা, জীবনটা ওরা পায় নাই। উভয় পিতৃমাতৃহীন, এখানে উভয় পিতৃমাতৃহীন লিখছে, তোমরা এটাকে একটু চিন্তা করো। তুমি বলতে পারো স্যার ওর তো মা আছে, বাট যার মা ভিক্ষা করছে ওর তো মা থেকেও নাই, সারাদিন তোর সাথে থাকে না, ওকে দেখে না, সেটা মাতৃহীন, এক কথায় মাতৃহীন বলা যেতে পারে। উদ্দীপকের মিনু বাবা মা নেই, সে ছোটবেলা থেকে অনাথ, দূর সম্পর্কের পিসিমা। এখানে একটু উদ্দীপকের মিনু সম্পর্কে আমরা একটু লিখলাম। তোমরা এই কাজটা করবা, একটু চালাকি এটা, যখন উদ্দীপক সম্পর্কে আলোচনা করবা উদ্দীপকের কিছু তথ্য সরাসরি তুলে দিলে হয়,
ঠিক আছে, সো এটা তুলে একটু তার লেখাটা একটু বড় করা যায়। তো বোবা হওয়াতে সে নিজের মনের কথা প্রকাশ করতে পারে না। লখাও তার বাবাকে চেনে না, মা ফুটপাতের মানুষ, রাতের বেলা ফুটপাতে ঘুমায়, সারাদিন ক্ষুধা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে। এই অভাব, দারিদ্র্য, কঠিন জীবনযাপন উভয়ের মধ্যেই আছে। সো এখানেও আমরা একটা কঠিন জীবনযাপনকে সহজ ভাবে কমন করতে পারছি। উদ্দীপকে মিনু যেমন নিজের কষ্ট সহনীয় পরিস্থিতির মধ্যে বেঁচে থাকে, লখাও তেমন। সো মিনুও বেঁচে থাকে, লখাও বেঁচে থাকে। লখার জীবনযাত্রা কঠিন হলেও তার মধ্যে দেশের প্রতি ভালোবাসা ও শহীদদের প্রতি শ্রদ্ধা ফুটে ওঠে, যা উদ্দীপকে মিনুর মধ্যেও আংশিকভাবে প্রতিফলিত। মিনুর মধ্যে আমরা এরকম কিছু দেখতে পাইছি? মিনুর মধ্যে আমরা এটা কিছু দেখি নাই, বাট সে সব রকম কাজ করতে পারে। হ্যাঁ, সো অনেক ভালো একটা মেয়ে। সো তার সম্পর্কে আমরা এখানে একটা মোটামুটি মিল পাইছি, যদিও এই লাস্টের অংশটুকু উদ্দীপকের মিনুর মধ্যে আংশিকভাবে প্রতিফলিত হয়। এটা পুরোপুরি ফুটে ওঠে না, কারণ ও 21শে ফেব্রুয়ারি নিয়ে কোনো কথা হলে আলোচনা করে না। ও যেটা করছে অ্যাজ এ পার্সন ও কাজ করতে পারে এবং কাজ করতে চায়। হ্যাঁ, এটার সাথে বলছে যে আংশিকভাবে মিল আছে। ঘ নাম্বার, উদ্দীপকটি লখার 21শে গল্পের চেতনার সম্পূর্ণ বহিঃপ্রকাশ নয়। ওই যে বৈসাদৃশ্যগুলো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো আমি লিখবো বৈসাদৃশ্য নয়, কারণ মিনুর করুণ জীবন ও শারীরিক প্রতিবন্ধকতা অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার দৈনন্দিন জীবন যেন এক চক্র, যেখানে দারিদ্র্য, শারীরিক সীমাবদ্ধতা আছে, সামাজিক অসুবিধা থাকে, প্রায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে গল্পের অন্য প্রধান চরিত্র লখার ক্ষেত্রে কেবলমাত্র দারিদ্র্য, শারীরিক প্রতিবন্ধকতা নয়, তার মনের গভীরে দেশের প্রতি ভালোবাসা, শহীদদের প্রতি শ্রদ্ধা, উৎসাহ, এগুলো প্রতিফলিত হয়েছে। তো এটা আর আমার পড়ার দরকার নাই, আমি তোমাকে সহজভাবে একটু পার্থক্যটা করে দেখাই। মিনু গল্প, এই হাতটা হচ্ছে মনে করো মিনুর সমস্যা হচ্ছে বাবা নাই, মা নাই, পিসির বাড়িতে থাকে। এটা একটা প্রথম পার্থক্য, পিসির বাড়িতে থাকে। কিন্তু এইখানে তার দুরবস্থা দেখছি আমরা, তাকে চাকরের মতো খাটানো হয়, এই পর্যন্ত আমরা দেখছি। কিন্তু আমাদের লখার ক্ষেত্রে আমরা দেখেছি মা বাবা না থাকলেও ও অনেক দুরবস্থার মধ্যে থাকে, ও ফ্লোরে থাকে, মেঝেতে থাকে। দুরবস্থার দিক থেকে কিছুটা মিল আছে, বাট যেখানে মিল নাই, লখার মনে 21শে ফেব্রুয়ারি বা ভাষা শহীদদের প্রতি একটা আলাদা সম্মান ছিল। লখার 21শে আমরা কি দেখি, ও গাছে উঠে যায়, ওর গা হাত পা থেকে রক্ত বেরোচ্ছে, মানে ছিলে যাচ্ছে, জ্বলতেছে গা হাত পা, জ্বর, তাও শ্রদ্ধা থেকে গাছে উঠে গেছে, গাছে উঠে ফুল পেরেছে। এই যে প্রকৃতি ঘনিষ্ঠতা, একে তো প্রকৃতি ঘনিষ্ঠতা এটাও নাই এপাশে মিনুর মধ্যে, বা দেখায়নি। দ্বিতীয়ত ভাষা শহীদদের প্রতি যে সম্মানটা, এটাও কিন্তু এখানে দেখায়নি। সো তোমাদের কাজ হচ্ছে এটা সুন্দর করে লেখা যে মিনুর কি কি আছে এবং লখা কি গল্পে কি কি আছে। 3 নাম্বার প্যারাতে, লাস্টের প্যারাতে গিয়ে বলবা মিনু গল্পেতে এটা নাই, লখা গল্পতে এটা আছে, এটা নাই, এটা আছে, মিলিয়ে উত্তরটা দিয়ে দিবা। বুঝতেছি সবাই? সো এটা ছিল আমাদের প্রথম সৃজনশীল। আমি কিন্তু একটু বিস্তারিতভাবেই বললাম, তার কারণ হচ্ছে যদি বিস্তারিতভাবে বলি তাহলে তোমরা এই লেখাটাকে দিয়ে লখার 21শে থেকে যদি অন্য লেখা আসে সেটাও তুমি ভালোভাবে লিখতে পারবা। কয়েকটা জিনিস জাস্ট মনে রাখবা, লখার জীবনটা অনেক দুরবস্থার মধ্যে দিয়ে গেছে, এটা হচ্ছে 1 নাম্বার মূল কথা। 2 নাম্বার মূল কথা হচ্ছে লখা বোবা হলেও ভাষা, ওর তো ভাষা নাই, এটা খুবই একটা কানেক্ট, এত সুন্দর কানেক্ট করছে লেখক। যার ভাষা নেই সে ভাষার জন্য কদর করতেছে, ভাষা আন্দোলনে, ভাষা শহীদদের জন্য সে ফুল করতেছে, অথচ সে কথাই বলতে পারে না। সেটা খুবই চমৎকারভাবে কানেক্ট করেছে। সো ফার্স্টের গল্পটা এই 2টা মোরা মূল ভাব দিয়ে তুমি সব সৃজনশীল লিখে আসতে পারবা। ওকে, এখানে আরো বিস্তারিতভাবে উত্তরটা লেখা আছে, আমি মূল ভাবটা বলেছি, নিজে নিজে বানায় লেখার চেষ্টা করবা, তাহলে ভালো করতে পারবে। পরেরটা মরু ভাস্কর, আমি ক নাম্বার দেখে বুঝতেছি এটা মরু ভাস্কর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে বলতেছে, ঠিক আছে? হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার গৌরব, উদ্দীপকের আলোকে মতামতটি প্রতিষ্ঠিত করো। সো আমরা পড়বো এখানে ক নাম্বার হচ্ছে মরু ভাস্কর। মরু ভাস্কর শব্দের অর্থটা কি তোমরা একটু বিবেচনা করো তো। মরু ভাস্কর বলতে আমরা কি বুঝি? সো এটা এরকম একটা মরু ভাস্কর, আরেকটা ইম্পর্টেন্ট লেখা, যে লেখাটাতে আমরা দেখেছি মানুষের মানবতার দিকটা তুলে ধরা হয়েছে, এবং আমাদের হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের দৈনিক অনেক ঘটনা না, তার চরিত্র কেমন ছিল, তিনি অমায়িক একজন মানুষ ছিলেন, মানবিক একজন মানুষ ছিলেন। এখানে তার বৈশিষ্ট্যগুলোই তোমাদেরকে চূড়ান্তভাবে পড়তে হবে, এবং তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নই আসবে উদ্দীপকের অমুক লোকের সাথে মরু ভাস্করের তুলনা করো, তখন তুলনাটা পার্সোনালিটির সাথে তুলনা করতে হবে। এই ব্যক্তি এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সাথে এখানে তুলনাটা করতে হবে। তো মরু ভাস্কর হচ্ছে মরুর সূর্য। ইয়াস, আমি রাইট বলেছি, এখানে আমি 1-এর মধ্যে 1 পেলাম। পরের প্রশ্নটা হচ্ছে মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবরা লজ্জার কথা বলে মনে করতেন কেন? এই
মরু ভাস্করে আমরা কিন্তু চমৎকার একটা আলোচনা পড়েছি। আলোচনাটা তোমাদের মনে আছে কিনা আমি জানি না, বাট মনে থাকা উচিত। আলোচনাটা ছিল যে ওই সময়ে মানুষ যেহেতু লেখার জিনিসপত্র খুব কম ছিল, ওই সময় মানুষজন যে কোনো কথা, যে কোনো আলোচনা, যে কোনো বই, এগুলো তাদেরকে বললে তারা মুখস্থ করে ফেলতো, তাদের ব্রেনে তারা রাখতো। এখনকার মানুষ তো প্রিজার্ভ করে রাখে, তোমার পিডিএফ অনলাইনে রাখতে পারো, এই যে রেকর্ডেড একটা ভিডিও হিসেবে তুমি চাইলে দেখতে পারো বা রাখতে পারো। তখন কিন্তু এরকম ছিল না, তখন তারা এগুলো তো হারায় যাবে, সো তারা নিজেরা মুখস্থ করে ফেলতো মাথার মধ্যে, এবং পরবর্তী আরেকজনকে মুখস্থ করাইতো যাতে জনে জনে এটা মনে থাকে। ঠিক আছে, সো পরবর্তীতে তারা একজন একজনকে পাস করতো। তো তখনকার মানুষের ব্রেন এতটাই ভালো ছিল, তারা বা এতটা ডেডিকেটেড ছিল, তারা প্রত্যেকটা ঘটনা, বই তারা মুখস্থ করে রাখতো যাতে করে এটা হারায় না যায়। সো এই জন্য লেখক এখানে বলছে যে মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবরা লজ্জার কথা বলে মনে করতেন, কারণ তারা চিন্তা করতেন আমার ব্রেনটাকে আল্লাহ এতটা ভালো দিছে, তো আমি কি এতটুকু পারবো না যে একটা জিনিস আমি মুখস্থ করে রাখবো? অবশ্যই পারবো এটা আমরা করতে। সো এটাকে আমরা বলছি আমাদের মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা, এটাকে তারা লজ্জার কথা বলে মনে করতেন। বুঝতে পেরেছি? পরেরটা একটু আমরা দেখি, গ নাম্বারটা একটু আমরা দেখার চেষ্টা করি। মুখস্থ না করে, এটা তো পড়লাম, উদ্দীপকের ধর্মীয় শিক্ষকের বক্তব্যে মরু ভাস্কর প্রবন্ধের কোন বিষয়টি চিত্রিত হয়েছে? তো উদ্দীপকটা তোমরা একটু পড়ো, তো উদ্দীপকটা তোমরা একটু পড়ার চেষ্টা করো। ধর্মীয় শিক্ষক গোলাম রাব্বানী শিক্ষার্থীদের জানালেন, এক বুড়ি প্রতিদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়ার পথে কাঁটা বিছিয়ে রাখতেন, কিন্তু হঠাৎ একদিন কাঁটা না দেখতে পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গিয়ে দেখেন বুড়ি অসুস্থ। তাকে সেবা যত্ন করে সারিয়ে তোলেন মহানবী। চমৎকার একটা ঘটনা, আমি অনেক আগে শুনেছি এই ঘটনাটি, যে কিনা আমার বিপদ করেছে, আমাকে বিপদে রেখেছে, তাকেও অসুস্থ হলে আমরা টেক কেয়ার করবো। এটাই হচ্ছে এই কথাটার একটা লেসন, এই গল্পটার একটা লেসন। সো আমরা এখানে একটু পড়ার চেষ্টা করি। উদ্দীপকের ধর্মীয় শিক্ষকের বক্তব্যে মরু ভাস্কর প্রবন্ধের কোন বিষয়টি চিত্রিত হয়েছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানবতাবাদী যে দিকটা, সেই দিকটা এখানে ফুটে উঠেছে। ঠিক আছে, ওকে, তাহলে এবার পরের অংশটা একটু দেখি, এখানে মানবতার অংশ কিভাবে তারা লিখেছে দেখো। সো এখানে আমরা কি বলি দেখো, লাস্টের অংশটাতে উদ্দীপকের ধর্মীয় শিক্ষকের বক্তব্যে মরু ভাস্কর প্রবন্ধের মহানবীর ক্ষমা ও মানব প্রেমের আদর্শ চিত্রিত হয়েছে। তিনি কেমন মানুষ ছিলেন, তার বৈশিষ্ট্যগুলো কেমন ছিলেন, তিনি কিভাবে জিনিসগুলোকে চিন্তা করতো, সেগুলো আমাদের এখানে লিখতে হবে। দেখো এখানে কি 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 লিখছে, কলমটা কইয়ে রাখলাম আমি, কলমটা একটু খুঁজে বের করি। হ্যাঁ, এই যে কলমটা। সো এখানে বলছে যে তার মানব প্রেম, তার মানুষ সম্পর্কে তিনি যে কথাটা বলেছে, যে মানব প্রেমের আদর্শ চিত্রিত হয়েছে। তারপর হলো মনে করো তার বন্ধু বিয়োগ হলে চমৎকারভাবে লেখা আছে যে তার ফ্রেন্ডদের প্রতি সে ছিলেন অনেক সহনশীল। বন্ধুরাও যদি মারা যেত সেক্ষেত্রে বা অসুস্থ হতো, সে সেখানে গিয়ে তাদের টেক কেয়ার করার চেষ্টা করত। ঠিক আছে, তারপর কাউকে ছাড়া তিনি কথা বলেননি, কাউকে করা কথা কখনো বলেন না। তার বাসায় একজন লোক কাজ করতেন, তিনিও বলেছেন যে এত বছর ধরে আমি কাউকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো আমরা করা কথা বলতে দেখিনি। সো এখানে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে তার যে চরিত্রটা, এই চরিত্রের দিকটা একটু সুন্দর করে ফুটায় রাখতে হবে, যে কিভাবে আসলে তিনি মানুষজনকে ভালোবাসতেন, এইটা। আচ্ছা, উদ্দীপকের ধর্মীয় শিক্ষকের বক্তব্যে মরু ভাস্কর প্রবন্ধের কোন বিষয়টি চিত্রিত হয়েছে এটা আমরা বললাম। ঘ নাম্বারটা পড়ি। হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার গৌরব উদ্দীপকের আলোকে মতামতটি প্রতিষ্ঠিত করো। সো মানবতার গৌরব। আচ্ছা, মানে এখানেও আমাদের দেখো এই যে ঘ নাম্বারের প্রশ্ন একই রকম। সো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে কত ভালো মানুষ ছিলেন, তার চরিত্রের দিকগুলো এখানে আবার আলোচনা করতে হবে এবং করে বলতে হবে যে তিনি আমাদের অধিনায়ক, আমাদের প্রতিনিধি, এবং তাকে আমাদের স্মরণে রাখা উচিত। এই যে আলোচনাটা, এই আলোচনাগুলো আমরা তার কাছ থেকে পেতে পারি। অল রাইট। সো দেখো তোমরা এখানে কি কি লিখছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার গৌরব। তিনি মরু ভাস্কর প্রবন্ধে, যেমন মরু ভাস্কর প্রবন্ধের আলোকে একটু বলবা। মরু ভাস্কর প্রবন্ধে বলছে যে তার আগমনে পৃথিবী ধন্য হয়েছে। তিনি মদিনায় অধিনায়ক, এইটা এমসিকিউতেও আসে, অধিনায়ক হয়ে সাধাসিধে জীবনযাপন করতেন। মানুষের ব্যথায় তিনি ব্যথিত হতেন, অসহায় মানুষকে তিনি সান্ত্বনা দিতেন। কৃতদাস প্রথা তিনি দূর করেছেন। সো নারীকে যথাযথ মর্যাদা তিনি দিয়েছেন। সমাজ থেকে তিনি কুসংস্কার, হিংসা দূর করার জন্য কাজ করেছেন।
সাম্য মৈত্রী প্রতিষ্ঠা করে তিনি মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন। মানে ভ্রাতৃত্ব বলতে আবার অনেকে বুঝো না। ভ্রাতৃত্ব মানে হচ্ছে তুমি আমার ভাই, তোমার ক্ষতি হলে, তোমাকে আমি চিনি না বাট তুমি মুসলমান একজন ভাই, তো তোমাকে দেখে আমার কষ্ট হয়, তোমার খারাপ লাগা দেখে, সেটা হচ্ছে ভ্রাতৃত্ববোধের কারণে হয়। তো এরকম সকল জিনিসপত্র আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে পেয়েছি, দেখতে পেয়েছি। ঠিক আছে, তো এবার আমরা একটু পরের অংশটা দেখি। 3 নাম্বার এমসিকিউটা আমরা অলরেডি 2টা এমসিকিউ পড়ে ফেলছি। 2টা এমসিকিউ কিন্তু 2টা গল্পকে কমপ্লিট করার মতো করে আমি পড়েছি। সো তোমাদের কিন্তু এটা একটু মনে রাখতে হবে, জাস্ট সিকিউ অ্যান্সার করলেই হবে না, তোমাদের সিকিউ এর অ্যান্সারের সাথে সাথে ওই গল্পটাও একটু কভার করে ফেলতে হবে, যাতে অন্য সিকিউ আসলেও আমরা লিখতে পারি। একটা এমসিকিউ দেখো, সিকিউ দেখো। প্রথমে হচ্ছে আন্দামান কি? এখানে আমরা দেখবো আন্দামান হচ্ছে একটা দ্বীপ, আন্দামান দ্বীপ আমরা শুনছি নাম। লাটু কিভাবে পাখিটিকে বাঁচালো? এখানে আমরা বুঝতে পারতেছি ওই যে একটা হাঁসকে বাঁচায় না তারা, মনে আছে পাখি গল্পর? ছাই রঙের একটা হাঁস গুলি খেয়েছিল যে হাঁসটা, বা আঘাত পেয়েছিল যে হাঁসটা, মনে আছে? যাকে লাটু এবং তারা বাঁচিয়েছিল। তো চলো আমরা, লাটু হচ্ছে ফ্রেন্ড আর কি, হ্যাঁ, মেয়েটার ফ্রেন্ড ছিল লাটু, এবং আমরা প্রথম থেকে একটু পড়ার চেষ্টা করি। লাটু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেবা দিয়ে পাখিটিকে বাঁচিয়েছিল, কারণ লাটু বুঝেছিল যে প্রপার ট্রিটমেন্ট না দিলে বা সেবা না করলে এই হাঁসটাকে আসলে পাখিটিকে আর বাঁচানো যাবে না, এই যে যত্ন না দিলে বাঁচাতে পারবে না। সে নিজেই বুদ্ধি খাটিয়ে এমন ব্যবস্থা করলো যাতে পাখিটা নিরাপদে থাকতে পারে। তারা একটা সুন্দর করে ডালের মধ্যে একটা ঝুড়ি দিয়ে ব্যবস্থা করেছিল। এই জিনিসগুলো তোমরা একটু সুন্দর করে এখানে লিখবা, ঠিক আছে? এখানে আরেকটা প্রশ্ন খুব ভালো মতো মনে রাখতে হবে, যে তারা যে পাখির প্রতি বা প্রকৃতির প্রাণীদের প্রতি যে জীবনের যে একটা টান, এই টানটাকে কিন্তু একটু সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। মানে আমি অসুস্থ, এখানে কিন্তু আমরা ওই মেয়েটার সাথে পাখিটা দুইটাই অসুস্থ হয় এবং দুইজনেরই সুস্থ হওয়ার একটা প্রসেস, স্টেপ এখানে দেখানো হয়, যে স্টেপটাকে আমরা এখানে দেখতে পাই নাই, বাট যে স্টেপটা হচ্ছে আমরা মেইনলি গল্পটাতে দেখতে পাই। লাটু পাখির ডানার কাটা জায়গায় হলুদ দিয়েছিল, সে ঝুড়ি থেকে পড়ে যায় কিনা, উঠতে চলে ঝুড়ি থেকে পড়ে যায়, লাটু ধৈর্য হারায় না, আস্তে আস্তে তাকে ঝুড়িতে বসিয়ে মলম লাগায় এবং আস্তে আস্তে পাখিটি সুস্থ হয়ে ওঠে। সো এই কার্যক্রমটাই পুরোটা তোমরা এখানে ব্যাখ্যা করবা। গ নাম্বার, উদ্দীপকে পাখি গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? চলো উদ্দীপকটা দেখে আসি। পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। এটা হচ্ছে অতিথির স্মৃতি গল্প থেকে এনেছে, ক্লাস 8-এর। তোমরা তো এখন 8-এ উঠো নাই, তাই তোমরা পড়ো নাই, কিন্তু আমি তো 8-এ পড়িয়েছি, আমি আমার মনে আছে। আমার গেটের বাইরে দাঁড়িয়ে আছে আমার সে অতিথি, বললাম তোকে খেতে নেমন্তন্ন করলাম। একটা কুকুর, অতিথি হচ্ছে একটা কুকুর। জবাবে সে মুখ পানে চেতে এমন লেজ নাড়তে লাগলো। বললাম আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধুই ঘন ঘন লেজ নাড়লো। অর্থবোধহয় এই যে, সত্যি বলছো তো? রাত্রে চাকর এসে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দায় নিচে উঠানে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। সেখানেও একটা পশু প্রেম আমরা দেখতে পাচ্ছি। ওখানে একটা পাখি, এখানে একটা কুকুর, দুইটার মধ্যে একটা পশু প্রেম কিন্তু আমাদের মধ্যে স্পষ্ট আছে। সো পাখি গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? পশু প্রেম বা পশু পাখির প্রতি, প্রকৃতির যে সৃষ্টির প্রতি, বা আল্লাহর যে সৃষ্টি করেছেন আমাদের মানুষ সহ আরো কিছু, আমরা তো আশরাফুল মাখলুকাত, বা এর বাইরে আরো যে অনেক প্রাণী জীব সৃষ্টি করেছেন, সেই জীবের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত, এটা আমরা মূলত ফুটিয়ে উঠেছে। যেমন সহানুভূতি আমাদের থাকা উচিত, এটা ফুটে উঠেছে। ভালোবাসার দিকটি ফুটে উঠেছে। মনে করো এইটা হচ্ছে এই গল্প থেকে সব থেকে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এইটা। সবগুলো প্রশ্নে তোমাকে আরেকটা র্যান্ডম এমসিকিউ দিবে, দিয়ে বলবে কি, এমসিকিউ না, একটা উদ্দীপক দিবে, দিয়ে বলবে কি দুইটার মধ্যে মিল আছে কোথায় দেখাও। এবং ম্যাক্সিমাম মিলগুলো, আমার কথা শুনে রাখো, মনে করো আমি তোমাদেরকে বলে দিচ্ছি একদম 100% এটাই আসে। ম্যাক্সিমাম তুলনাগুলো এই সহানুভূতি নিয়ে লিখতে হবে এবং এই ভালোবাসার দিকটি ফুটে উঠেছে, এই একই কথাই লিখতে হবে তোমাদের। সো এটা ভালো করে পড়ো। উদ্দীপকে দেখা যায় লেখক একটি কুকুরকে অতিথি হিসেবে গ্রহণ করেছেন। তিনি কুকুরটির প্রতি আন্তরিক সহানুভূতি দেখিয়েছেন। কুকুরটিও যেন লেখকের আন্তরিকতা বুঝতে পেরে লেজ নাড়িয়ে সাড়া দিয়েছে। লেখক তার বাড়ির বামুন ঠাকুরকে নির্দেশ দিয়েছেন যাতে কুকুর অতিথিকে যথাযথ আপ্যায়ন করানো হয়। এখানে লেখকের দিক থেকে পশুর প্রতি সহানুভূতি, ভালোবাসা, আন্তরিকতা প্রকাশ পেয়েছে। একইভাবে পাখি গল্পে পশু পাখির প্রতি সহানুভূতি, ভালোবাসা প্রকাশ পেয়েছে। কারণ একটা পাখি অসুস্থ হয়েছে, তাকে সুস্থ করার চেষ্টা করা হলো। শিকারীগুলি তাহত একটা বুনো হাঁস লেবু গাছের আড়ালে পড়েছিল, তাকে দেখে কুমু, এই যে কুমু আর লাটু দুজনই এই মেইন ক্যারেক্টার, সো তারা কিন্তু এটাকে ঠিকমতো চিকিৎসা করার মাধ্যমে নিজেরাই চিকিৎসা করছে। টেস্ট, তাদেরকে বিভিন্ন উপায়ে সেবা যত্ন, চিকিৎসা থেকে বড় কথা সেবা যত্ন করছে, চিকিৎসা বললে ভুল হবে, সেবা যত্ন করে তারা মূলত এটাকে বাঁচায় রাখার চেষ্টা করছিল। ঠিক আছে,
ঘ নাম্বার, উদ্দীপকের অতিথি এবং পাখি গল্পের পাখিটি কি একই পরিস্থিতির শিকার? তোমার মতামত ব্যক্ত করো। উদ্দীপকের কুকুরটা আর হচ্ছে পাখি গল্পের পাখিটা একই জিনিসের শিকার কিনা? হ্যাঁ, এরকম প্রশ্ন দিতে পারে। কি বলতেছে দেখো, উদ্দীপকের কুকুর ও পাখি গল্পের পাখি দুটো প্রাণীকেই কেন্দ্র করে মানুষের সহানুভূতি ভালোবাসা প্রকাশ ঘটেছে। তোমাদের পরিস্থিতি দুটো আলাদা ছিল। উদ্দীপকেরটা কিন্তু একটা কুকুর তাকে অতিথি হিসেবে নিমন্ত্রণ করছে। প্রথমে কুকুরটা আসতে চায় না, পরে লেখক তাকে আন্তরিকভাবে আপ্যায়নের ব্যবস্থা করেন, বাড়ির লোকজন জানিয়ে দেন যে সে তার বিশেষ অতিথি। এখানে কুকুরটি যেন বিপদগ্রস্ত অবস্থায় ছিল না, কুকুরটি কিন্তু আসলে খুব খারাপ বা আহত অবস্থায় ছিল না। বাট আমাদের কিন্তু পাখি গল্পের জায়গায় কিন্তু আমরা দেখেছি লেখক কিন্তু দেখাইছে যে পাখিটা বিপদগ্রস্ত ছিল। ঠিক আছে, সো এক ধরনের মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয়ক। সো এখানে যেটা ছিল এটা আগেরটার সাথে কিন্তু মিল নেই, এটা কিন্তু একটু আলাদা। অন্যদিকে পাখি গল্পে একটি সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি ছিল। সেই ভিন্ন পরিস্থিতির মধ্যে বিলের পারে এক শিকারের গুলিতে আহত হয়ে ছাই রঙের একটি বুনো হাঁস দল ছাড়া হয়ে লেবু গাছের আড়ালে লুকিয়ে পড়ে। কুমু ও লাটু সেটিকে আবিষ্কার করে গভীর সহানুভূতিশীল মমতা মিশ্রিত সেবা করতে শুরু করে। সো একটাই হচ্ছে অসুস্থ একটা প্রাণী ছিল, একটা হচ্ছে অসুস্থ পরিস্থিতিতে ছিল বিপদগ্রস্ত একটা পাখি ভার্সেস আরেকটা হলো বিপদগ্রস্ত না, একটা অতিথি হিসেবে একটা কুকুরকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। যদিও গল্পটা যখন পুরো পড়বা তখন তোমরা বুঝবা কনটেক্সটটা একটু আলাদা ছিল, বাট উদ্দীপকে যতটুকু আছে ততটুকুর ভিত্তিতে আমরা বলতে পারি পরিস্থিতি আলাদা। এটা আমরা বলতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কবিতার প্রতি, আচ্ছা পরের কবিতাটা পরের একটা আছে, এটা কবিতার জন্য না, এটা মনে হয় শব্দ থেকে কবিতা থেকে আসছে মনে হয়। ইয়েস, শব্দ থেকে কবিতা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 100% গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে? এটাও 100% গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো এখানে কি বলছে দেখো, কবিতার জন্য কি দরকার? কবিতার জন্য রাখবে রং বেরঙের শব্দ, শব্দ ছাড়া কবিতা হয় না। কবিতার জন্য তোমাকে শব্দের অর্থ মিল করতে হয়, ছন্দ মিল করতে হয়। লেখক অনেক কথা বলছে, আমরা কথাগুলো কিন্তু একটু ভালো করে পড়বে। এটা একটু কঠিন লাগে তোমাদের অনেকের কাছে, বাট এটাকে সহজভাবে চিন্তা করা যায়। চিন্তা করো, তুমি একটা জায়গায় আছো, তুমি একটা কোনো একটা স্থানে আছো, যে স্থানটাতে শব্দকে তুমি কালারফুল ভাবে চিন্তা করতে পারো। শব্দ কিন্তু রঙিন হয়, চোখে দেখি না আমরা, বাট এটা কল্পনা করলে রঙিন বানানো যায়। রঙে একটা রঙের শব্দ, কোনো শব্দের রং লাল, কোনোটা বাদামি, কোনোটা বেগুনি। লেখক বলছে যে শব্দগুলোকে যখন তুমি রং দিতে পারবা বা চিনতে পারবা তখন তুমি কবিতা লিখতে পারবা। খুব সহজ ভাষা যদি আমি বলি, তোমাকে মেইনলি অনেক অনেক কবিতা পড়তে হবে আর শব্দ অনেক বেশি বেশি জানতে হবে। যে যত শব্দ নিয়ে খেলতে পারে সে তত কবিতা লিখতে পারে। তুমি, আমাদের মনের মধ্যে অনেক ভাব আছে, যে ভাবগুলোকে কিন্তু আমরা শব্দ দিয়ে প্রকাশ করতে পারি না। সো লেখক এটাকেই বলেছে যে আমাদের বিভিন্ন অংশকে, ভাবকে যদি আমরা শব্দ দিয়ে প্রকাশ করার কৌশলটাকে রপ্ত করতে পারি, তাহলে কেউ আমাদেরকে কবিতা লেখা থেকে আটকাইতে পারবে না। সো আসো, আমরা কবিতার জন্য কি দরকার, রং বেরঙের শব্দ পড়লাম। যার স্বপ্ন নেই সে কবি হতে পারে না, স্বপ্ন দেখতে হবে। লেখক বলছে যে কবি হতে চায় তার স্বপ্ন হইতে হবে, স্বপ্ন থাকতে হবে, এবং স্বপ্ন দিয়ে নতুন নতুন জিনিস কল্পনা করতে হবে, তাহলেই সে শব্দগুলোকে একটার পর একটা শব্দ দাঁড় করিয়ে তিনি কবিতা লিখতে পারবেন। আমরা একটা সুন্দর করে উত্তর লেখা আছে, একটু দেখি। কবিতা লিখতে হলে স্বপ্ন দেখা প্রয়োজন, যার স্বপ্ন নেই সে কবি হতে পারে না। কবিতা কেবল কবিরাই লিখতে পারেন, কারণ কবিরা স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নের ছবি আঁকতে পারেন, নতুন নতুন ছবি, নতুন নতুন ঘটনা তিনি ব্যাখ্যা করেন, নতুন নতুন ভাব তাদের মধ্যে আসে, এবং এই ভাবগুলোকে বিভিন্ন শব্দ দিয়ে তারা বাস্তবে রূপান্তরিত করে। তারা স্বপ্নকে শব্দের মাধ্যমে প্রকাশ করেন। এই জন্য স্বপ্ন না দেখতে পারলে কবিতা লেখা যায় না। তার মানে তুমি যত স্বপ্ন দেখতে পারবা, নতুন নতুন ভাব তুমি উন্মোচন করতে পারবা, এবং ওই ভাবগুলোকে শব্দের মাধ্যমে তুমি তুলে ধরতে পারবা। সো এখানে কিন্তু আমরা স্বপ্নের একটা গুরুত্ব দেখতে পাচ্ছি। উদ্দীপকের ডক্টর আয়েশা বেগমের বক্তব্যের সাথে শব্দ থেকে কবিতা সাদৃশ্য মিল করতে বলছে। দেখি উদ্দীপকে কি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কবিতার প্রতি কাবেরীর বিশেষ দুর্বলতা, মাঝে মাঝে তারও ইচ্ছা হয় এমন সুন্দর সুন্দর কবিতা লেখার। তাই কাবেরী একদিন ডাক্তার আয়েশা বেগমকে তার এই আগ্রহের কথা জানান। আয়েশা বেগম বলেন, কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে, আর সেই কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক। ইয়াস, দুজনের মধ্যে মিল আছে, দুজনের মধ্যে অবশ্যই 100% মিল আছে। মিল হচ্ছে দুজনই শব্দকে প্রায়োরিটি দিয়েছে। তারা দুজনই বলেছেন
যে শব্দ থাকতে হবে। কবিতা লেখার জন্য লেখক শব্দ থেকে কবিতা প্রসঙ্গ বিষয়গুলোর কথা বলেছেন। তা উদ্দীপকের ডক্টর আয়েশা বেগম যেটা বলেছেন একই কথা বলেছেন। শব্দ থেকে কবিতা প্রবন্ধে হুমায়ুন আজাদও বলেছেন যে কবিতার জন্য চাই শব্দ, স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নগুলোর সাথে শব্দগুলোকে কানেক্ট করতে হবে, একটার সাথে আরেকটা ডট কানেক্ট করে করে আমরা কবিতা তৈরি করতে পারবো। তারপর বলেছেন প্রচুর কবিতার বই পড়তে হবে, দু চোখ মেলে আশেপাশে সবকিছু লক্ষ্য করতে হবে, নতুন ছবি নতুন ভাব নিয়ে খেলা করতে হবে, শব্দের মায়াবী রূপ জানতে ও চিনতে হবে, এগুলোর মধ্য দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। তার মানে তুমি যত বেশি স্বপ্ন দেখবা, যত বেশি অভিজ্ঞতা অর্জন করবা, যত বেশি শব্দ সম্পর্কে জানবা, তত বেশি তুমি তোমার জীবনটাকে মানে কবিতা লেখার যে শক্তি এটাকে বাড়াতে পারবা। আচ্ছা, এখানে আমরা মিল পাইছি। উনি একই কথা বলছেন, আয়েশাও একই কথা বলছেন, কবিতা লেখার বিভিন্ন বৈশিষ্ট্য কথাই তিনি ফুটিয়ে তুলেছেন। তিনি নতুন নতুন ভাবতে বলেছেন, যে ভাবের কথা কিন্তু আমাদের হুমায়ুন আজাদও বলছে। শব্দ সন্দেহের ছাঁচ, তিনিও বলছে রং বেরঙের শব্দ দিয়ে সাজাইতে হবে, একই কথা। সো এটা সাদৃশ্যপূর্ণ, আমরা এটা লিখতে পারবো। তুমি যদি এই প্রশ্ন লিখতে পারো, তুমি 3 আউট অফ 3 পাইতে পারো। যদি তোমার টিচার নাম্বার কম দিতে চায় তাও 2.5 পাবা। ঠিক আছে, চমৎকার। চলো ঘ নাম্বার দেখি। মেইনলি এটা একটু সহজ কেন জানো, ঘ নাম্বার আর গ নাম্বার একই ছিল। তো একই লেখা তুমি একটু প্যারাফ্রেজ করে মানে একটু লাইনগুলো ঘুরিয়ে পেঁচিয়ে লিখলেই হবে। কি লিখছে, একই তাদের বক্তব্য যেন একই সূত্রে গাথা, মানে সাদৃশ্যপূর্ণ আর কি, এই একই আলাপ। গ নাম্বারে যেটা লিখছো ওইটাই তোমাদেরকে একটু ঘুরায় পেঁচায় লিখতে হবে, যে ওয়াই দুইটা কথাবার্তা সেম। সো তুমি একবার প্রথমে কি করবা, বলবা হ্যাঁ একই সূত্রে গাথা, ক নাম্বার প্রথম লাইনে লিখলা, ঘ নাম্বারে প্রথম লাইনেটা লিখলা, খ নাম্বারে একটু বইয়েরটা নিয়ে আলোচনা করলো, শব্দ থেকে কবিতা নিয়ে কি বলা আছে, পরের প্যারায় উদ্দীপক নিয়ে আলোচনা করলো এবং তার পরের প্যারায় উদ্দীপক নিয়ে আলোচনা করলো এবং বইয়ের সাথে একটু মিলাইলা। ঘ নাম্বারে লাস্টের প্যারাতে এসে তুমি পুরাটা নিয়ে একটা ভার্ডিক্ট দিলা যে উদ্দীপকের এবং শব্দ থেকে কবিতার এই জায়গাগুলোতে মিল পাওয়া গেছে, তার মানে এটা একই সূত্রে গাথা। ঠিক আছে, তাদের মূলের যে ভাবটা, সে ভাবটা যে একই সূত্রে গাথা, এটাই তোমার মূলত এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, সো আমরা কিন্তু এই ঘ নাম্বার দেখো এখানে একই কথা বলছে, যে শব্দ ছন্দের মাধ্যমে এটাকে প্রকাশ করার কথা বলা হয়েছে, যে শব্দ ছন্দের মাধ্যমে প্রকাশ করতে হবে। তারপর লেখকের কথা প্রকাশিত হয়েছে, তিনিও বলেছেন নতুন কথা ভাবতে, একই একই জিনিস। একটু আগে যে প্রশ্নগুলো লিখেছ এগুলাই দেখো আরেকবার করে লিখতে বলছে। সো 4টা সিকিউ কিন্তু আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, সো আমরা কিন্তু 4টা সিকিউ পড়ে ফেললাম। আমরা 5 নাম্বার সিকিউটা পড়বো, বাট আপাতত তোমরা এই যে 4টা সিকিউ পড়লা, আমি আশা করছি এই 4টা সিকিউ সবকিছু তোমাদের মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার আমরা 5 নাম্বার সিকিউটা শুরু করবো। সো 5 নাম্বার সিকিউটা কি আছে একটু দেখো। স্বপন তার নানা বাড়িতে বেড়াতে গেল, নানা বাড়ির পাশেই নদী। আমি এটা সম্পর্কে একটু পরে পড়ি, আমার মনে হয় এটা হচ্ছে ওই যে একটা কবিতা আছে না, নতুন দেশ পড়ছো, নতুন দেশ থেকে আসছে, যেখানে লেখা আছে, এটা দেখেও আমি বলতে পারতাম নতুন দেশ। ওই যে বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে, মনে আছে? সো আমরা কিন্তু ওই অংশটাকে একটু এখানে মিলায় দেখতে পারি, যে বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে, এরকম একটা লাইন আছে না লাস্টের লাইনটা, ওই লাস্টের লাইনটা থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায়। সো আমরা এই চিকিগুলো একটু দেখি। স্বপন তার নানা বাড়িতে বেড়াতে গেল, ওকে এগুলো পরে পড়ি। কি সারে সারে দাঁড়িয়ে আছে, নারকেল গাছের কথা বলছিল না তাল গাছের কথা বলছিল, কবিতার লাইন থেকে দিছে প্রশ্ন। সো এটা আসলে তোমাদেরই মনে থাকবে, আমার থেকে বেশি তোমাদের মনে থাকার কথা, কারণ কবিতাটা তোমাদের একদম মুখের আগায় থাকবে। কবিতার কিন্তু ভাব নিজের মুখের আগায় থাকতে হবে, মাথায় থাকতে হবে, নাহলে কিন্তু প্যারা হয়ে যাবে ভাইয়া, বিপদে পড়ে যাবা। সো আগে এই জন্য ভালো করে পড়বে। আচ্ছা, কি সারে সারে দাঁড়িয়ে আছে, নারিকেলের বনগুলো, আমি তাল বলতে গেছিলাম, নারিকেলের বনই হবে প্রথমে যেটা বলছো, এটাই কারেক্ট। নতুন নগর বনে ভেসে যাওয়া বলতে কি বোঝায়, নতুন নগর বনে ভেসে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে, এখানে তার একটা কল্পনা শক্তি সম্পর্কে বোঝানো হয়েছিল। আমরা কিন্তু দেখেছি যে ওই পিচ্চি ছেলেটা যে কিনা চিন্তা করছিল ওর বাবার কথা, ও আসলে ও যেখানে থাকে এর বাইরে যে নতুন একটা দেশ হইতে পারে, নতুন একটা জায়গা হতে পারে, এটা ও একটু মিলানোর চেষ্টা করছিল, সেটাকে ও বিভিন্নভাবে ডিফাইন করার চেষ্টা করছিল। তো আমরা একটু দেখি ও কি বলছে উদ্দীপকে, আমরা এখানে উত্তরটা একটু দেখি। নতুন দেশ কবিতায় নতুন নগর বনে বলতে দূরের কোনো পরিবেশে যাওয়ার কথা বলা হয়েছে, মানে ও নতুন কোনো একটা শহরে যেতে চায়, ভেসে ভেসে যেতে চায়। এবং আমরা দেখছি যে নৌকা বাঁধা থাকে, ঠিক আছে, সে নদীর ঘাটে নৌকা বাঁধা যেটা আছে সেটাতে গিয়ে সে মনে করে যে ওই নৌকাটা গিয়ে হচ্ছে ওই নতুন দেশে পৌঁছাবে, হয়তো কোনো নতুন নগর বনে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছাবে। মূলত নতুন নগর বনে ভেসে যাওয়ার উদ্দেশ্যে অদেখাকে দেখার কৌতূহল কিশোর মনে প্রকাশ পেয়েছে। তার মানে এখানে তোমাদের ভাবটা একটু বুঝতে হবে।
কবিতার ভাবটা একটু বুঝাই দিই, যে কোনো সিকিউ তোমরা অ্যান্সার করতে পারবা। নতুন দেশ মূলত একটা ছেলের কৌতূহলের বহিঃপ্রকাশ, শিশু মনের যে কৌতূহল, ও তার নিজের এলাকা সম্পর্কে একটু বোর্ড বললে ভুল হবে, এটা মূলত একটা জায়গায় ও থাকে, বাট ও সারা জীবন দেখতেছে যে এইখানটা দূরে নতুন নতুন গ্রাম দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে, নারকেল গাছের সারি দেখা যাচ্ছে, তার পাশে কি আছে আমি তো কোনোদিন যাই নাই, যারা নৌকাতে আছে তারা তো নৌকাতে করে মনে হয় গেছে। তো এই যে নতুন একটা এলাকা, এই এলাকাটা সম্পর্কে ও চিন্তা করে যে ওই এলাকাটা দেখতে কেমন, ওই এলাকাটাকে ও দেখতে চায়, এই যে চাহিদা, এই যে কৌতূহল, সেই কৌতূহল থেকে আমরা মূলত এই বনে, নতুন নগর বনে ভেসে ভেসে সে যেতে চাইছে। সো এটা যেতে চাইছে মানে হচ্ছে সে চিন্তা করছে যে ওখানে আমার নতুন একটা নগর আছে, আর একটা শহর আছে, যে শহরটা ওর শহর থেকে অনেক আলাদা। হ্যাঁ, ওর বাবা ওকে ওটা নিয়ে যায় না। সো এই যে শহরে যাওয়া, নতুন জায়গায় যাওয়ার ইচ্ছা, এবং তার বাবা প্রত্যেক অফিসে যাচ্ছে কিন্তু তাকে নতুন কোনো জায়গায় নিয়ে যাচ্ছে না, এই যে একটা কমপ্লেইন, আক্ষেপ বলতে পারো বা ছোট্ট একটা অভিমান বলতে পারো, এই অভিমানটা কিন্তু আমরা স্পষ্টভাবে এখানে দেখতে পেয়েছিলাম। এটা আমাদের ওই নতুন দেশ লেখার মধ্যেই, কবিতার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। সো তোমরা ওইটা দিয়েই মোটামুটি লেখার চেষ্টা করবে। অলরাইট, তো এবার একটু আমরা আগানোর চেষ্টা করি। গ নাম্বারে উদ্দীপকের বর্ণনা নতুন দেশ কবিতার ভাবার্থের সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ। আমরা উদ্দীপকটা পড়ে আসি। স্বপন তার নানা বাড়িতে বেড়াতে গেল, নানা বাড়ির পাশেই নদী, নদীতে অনেক কি লিখছে আমি পড়তেছি, হ্যাঁ, নদীতে অনেক নৌকো চলে। স্বপন একদিন ছোট মামার সাথে, পড়তেছি আমি, স্বপন একদিন ছোট মামার সাথে নৌকোয় করে ঘুরতে বের হলো। নৌকোটিতে নৌকোটি চলেছে নদীর মাছ দিয়ে, দুধারে কত গাছগাছালি, ঘরবাড়ি। স্বপন একদিন ছোট মামার সাথে নৌকায় করে ঘুরতে বের হয়েছে। ওকে, কোথাও নদীর ধার খাড়া, আবার কোথাও ঢালু, এক জায়গায় বিশাল চর, চরের পলি মাটিতে সরিষা খেতে হলুদ হলুদে ভরে উঠেছে, হলুদ ফুলে। দেখে স্বপনের মনে হলো এই যেন এক অচেনা জায়গা। সো সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে। বৈসাদৃশ্য হচ্ছে আমাদের উদ্দীপকের এখানে তো ওরা ঘুরছে, বাট ওদেরকে তো কেউ ঘুরতে নিয়ে যায় নাই। আমি দেখি উত্তরে কি আছে। উদ্দীপকের বর্ণনা নতুন দেশ কবিতার উল্লেখিত অজানাকে জানার কৌতূহল প্রকাশের দিক দিয়ে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ। সো আমরা এখানে অনেকটা সাদৃশ্য দেখতে পারলাম, যে আমরা কি দেখলাম, উদ্দীপকে যেমন নতুন নতুন জিনিসকে দেখে ও কৌতূহলকে এক্সপ্লোর করছিল, আমরা কিন্তু এই একই এক্সপ্লোরেশনটা দেখতে পেয়েছি নতুন দেশ কবিতায় যে অংশটা আছে ওখানে। ঠিক আছে, সো আমরা কিন্তু এখানে নতুন দেশ কবিতার সাথে একটা চূড়ান্ত রকমের ভাবার্থ দেখতে পেয়েছি, যে তারা দুইজনই যখন নতুন দেশে, যখন নতুন নতুন নারকেলের শাড়ি, নদীর উপরে খেয়া নৌকা আছে, সে নৌকাগুলোর কোথায় যাচ্ছে, কোন গ্রাম আছে, এগুলো যেমন বলছিল, ওই একই কল্পনামূলক আলোচনাটা আমরা এখানেও দেখতে পেয়েছি। সো সেই দিক থেকে একটা কথা বলছে, যেটা কোথায় গিয়ে পৌঁছাবে সেটা কেউ বলতে পারে না, নতুন কোনো বন নগর রয়েছে, এই বিষয়গুলো তাদের মধ্যে রয়েছে। সো এখানে উদ্দীপকের স্বপন নানা বাড়িতে বেড়াতে যায় এবং ঘুরতে বেড়েছে, সেই উদ্দীপক কথা বলছে। এখানে অজানাকে জানার আগ্রহ, অদেখাকে দেখার ইচ্ছা ব্যক্ত হয়েছে, মানে তারা দুজনই অদেখাকে দেখতে চেয়েছে। বাট একটু বৈসাদৃশ্য আছে, এটা আমরা দেখবো। উদ্দীপক নতুন দেশ কবিতার অজানাকে জানার আনন্দের কথা প্রকাশিত হয়েছে, কথাটি মূল্যায়ন করে একই কথা। আমার মনে হয় এখানে আর বৈসাদৃশ্য জানতে চাই নাই, দুইটাতেই সাদৃশ্য চেয়েছে। সো একই জিনিস আবার লিখতে হবে, যে তারা কতটা আগ্রহ প্রকাশ করেছে। নতুন দেশ কবিতায় কিন্তু আগ্রহটা স্পষ্ট দেখা গেছে। ওখানে আমরা দেখেছি যে লেখক বলছিল যে বাবা কেন আপিসে যায় না নতুন দেশে। সো তার বাবা তাকে কেন আপিসে যায় এবং তাদেরকে নিয়ে নতুন দেশে নিয়ে যায় না, বা নতুন দেশ সম্পর্কে তাদেরকে কিছু কেন বলে না, এই আকাঙ্ক্ষা, আক্ষেপটা কিন্তু তার আগ্রহটাকেই প্রকাশ করছে। তো এই আগ্রহের বহিঃপ্রকাশ বা আগ্রহটাকে যে প্রকাশ করছে, সেটাকে কিন্তু আমরা উদ্দীপকেও দেখতে পেয়েছি। উদ্দীপকে কিন্তু ও যে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াচ্ছে নৌকায় করে, দেখছে যে এখানে একটা জায়গা, এখানে আরেকটা জায়গা, সরিষা ফুল, হলুদ ফুল, এগুলো তাকে বিস্মিত করছে। সেই বিস্মিত করা, বিস্ময় কাজ করা, এই দুইটাই কিন্তু সাদৃশ্যপূর্ণ, এবং এই জন্য এটাকে বলা যায় যে একইভাবে প্রকাশিত হয়েছে, তাদের আনন্দের কথা প্রকাশিত হয়েছে। এই যে অজানাকে জানার ভার্ডিক্টটা দিয়ে দিয়েছে, অজানাকে জানার আদর্শের কথা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, অলরাইট। তো এবার একটু আমরা পরের অংশটুকু দেখব।
এবার একটু আমরা পরের অংশটুকু দেখবো। পরের অংশটা হচ্ছে আরেকটা চমৎকার লেখা থেকে এসেছে, এটা আমরা অনেকবারই পড়েছি এবং এটা আমাদের ছোটবেলা থেকে আমি অনেকবার পড়েছি, আমার মুখস্থ ছিল কবিতাটা, অনেকদিন পর্যন্ত আমি এটা মুখস্থ করেছিলাম, পরে আর এটা মুখস্থ রাখতে পারি নাই, পরে এটা আমাকে ছেড়ে দিতে হয়েছে, মানে কতদিন মনে রাখা যায় আর। ঠিক আছে, সো এরকম একটা কবিতা, চমৎকার একটা লাইন, কুলি মজুর। ঠিক আছে, কুলি মজুরের অনেকগুলো লাইন আছে, যে লাইনগুলো আমাদের লাগে, যে দিনে দিনে বড় ওই যে বাড়ি বাড়িতে ছেড়ে না, শোধিতে হইবে ঋণ, ঋণ শোধ করতে হবে। সো কুলি মজুর একটা চমৎকার লেখায়, লেখাটাতে তোমরা যারা যারা পড়েছো তাদেরকে আমি বলবো অবশ্যই তারা জানো লেখাটার একটা আলাদা মাধুর্য আছে, সেই মাধুর্যগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। শোষক শ্রেণী যারা কিনা আমাদেরকে শোষণ করেছেন, এই শোষক শ্রেণী আমাদেরকে কিভাবে শোষণ করে এবং আমাদের রক্ত পানি করা শ্রম দিয়ে তারা তাদের অট্টালিকা তৈরি করে এবং আমাদেরকে এটার বিনিময়ে কিছুই দেয় না। এই যে শোষক শ্রেণী, এই শোষক শ্রেণীর কথা এখানে চূড়ান্তভাবে উল্লেখ করা হয়েছে। দেখো কি বলছে, কুলি মজুর কবিতায় কুলি মজুরদের কার সঙ্গে তুলনা করেছেন? ওই যে হাড়ের সঙ্গে তুলনা করলো না, কাদের হাড় জানি বললো, লাইনটা এক্স্যাক্টলি দধিচি মুনির হাড়, একদম স্পষ্ট প্রথম 2 লাইনের এটা উত্তর আছে, একদম কবিতার প্রথম 2-3 লাইনে এটা পেয়ে যাবা। সেটা হচ্ছে তুলনা করা হয়েছে। মানব সভ্যতা সৃষ্টিতে শ্রমজীবী মানুষের অবদানগুলো লিখো। চমৎকার, এটা বানায় লেখা যায়, একদম ধুমায় লিখতে পারবা বানায়, যে মানব সভ্যতা সৃষ্টিতে শ্রমজীবী মানুষ যারা ছিলেন তারাই আস্তে আস্তে অট্টালিকাগুলো তৈরি করেছেন, তাদের শ্রম দিয়েই গড়ে উঠেছে বড় বড় প্রাসাদ, বড় বড় কলকারখানা। অনেক কিছু বলছে যে কলকারখানা কারা তৈরি করে, বা রেলের বাষ্পের ইঞ্জিনটা যারা কারা তৈরি করেছে, কারা পানি দেয় ওটাতে, এগুলো কিন্তু কবিতার মধ্যে ছোট ছোট করে ব্যাখ্যা করা আছে। তো আমরা একটু এখান থেকে দেখে আসি। দেখো, অবদান অনস্বীকার্য, মানে যেটা স্বীকার না করে আসলে পারা যাবে না। যুগ যুগ ধরে কুলি মজুরদার লক্ষ কোটি শ্রমজীবী মানুষ তারা কারা কাজ করছে, এই যে দেখো আছে, রাজপথে মোটর গাড়ি সচল থাকে, এগুলো সবই কবিতার লাইন। সমুদ্রে জাহাজ ভেজে ওঠে, রেলপথে রেলগাড়ি চলাচল করে, কলকারখানা, দালান কোঠা, ব্রিজ, অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো তাদের শ্রমের ফলে গড়ে উঠেছে। এই যে কবিতাটা, এই কবিতার এটা 5 স্টার। এটা কেউ মিস করতে পারবে না। ঠিক আছে, এটা 100% মুখস্থ করতে হবে। ওকে, সেখানে 5টা স্টার আঁকাইছে, অনেক কষ্ট হয়েছে আমার 5টা স্টার আঁকাইতে, বাট এই লেখাটা তোমাদেরকে মনে রাখতে হবে যে যারা কিনা কুলি, এখানে কুলি মজুর মানে কিন্তু শুধুমাত্র যারা মাথায় মাল নিয়ে যায় কুলি এদেরকে বুঝায় নাই। কুলি মজুর মানে বলতে সমস্ত শ্রমজীবী মানুষের প্রতিনিধি হলেন এই কুলি মজুর, যে রেলে কাজ করে, যে বাসে কাজ করে, যে কলকারখানার শ্রমিক হিসেবে কাজ করছে, গার্মেন্টসের শ্রমিক হতে পারে, যারা মেইনলি শ্রমজীবী, শ্রম দিয়ে অর্থ উপার্জন করে। আমি সমাজবিজ্ঞান পড়ি, তো আমি সমাজবিজ্ঞানের ভাষায় এদেরকে বলি প্রোলেতারিয়েত। ঠিক আছে, একটা গ্রুপ হচ্ছে প্রোলেতারিয়েত যারা শ্রম করে, আর একটা হচ্ছে বুর্জোয়া যারা কিনা আপার ক্লাস। সো এই প্রোলেতারিয়েতদেরকে নিয়ে এখানে বলা হয়েছে যে তাদেরকে সবসময় টাকাটা কম দেওয়া হয়। মনে করো একটা গার্মেন্টসের শার্ট, যে শার্টটা হয়তো অনেক টাকায় বিক্রি করা হয়, 1700, 2800, 3000, আর ওই শার্টটার জন্য হয়তো 100 টাকা 150 টাকা মজুরি পায় একজন শ্রমিক। কলকারখানায় যে কাজ করছে সে হয়তো দৈনিক ইটের ভাটায় কত টাকায় কাজ করে, 200 টাকা দৈনিক, পার ইট মনে হয় 1 টাকা করে পায়। আমরা মাঝখানে একটা ভিডিও দেখতেছিলাম ফেসবুকে। সো এই যে মানুষের যে শ্রম এবং শ্রমের বিনিময়ে তারা যে অনেক কম অর্থ পায়, সেই কম অর্থটা তাদের জন্য কিভাবে ইনাফ না, এটাই মূলত আমাদের এই মানব সভ্যতার শ্রমজীবী মানুষের অবদানগুলো হিসেবে চিহ্নিত করতে হবে। যে মানুষ কলকারখানায় কাজ করেছে, গার্মেন্টসে কাজ করেছে, কৃষিকাজেও কাজ করেছে, বাবা সব জায়গায় কাজ করেছে, সেটাই আমাদের লিখতে হবে। ময়নার সঙ্গে কুলি মজুর কবিতার শ্রমজীবী মানুষের সাদৃশ্য দেখো। ময়না রাজধানীর একটি গার্মেন্টসের চাকরি করেন, কিন্তু 12-14 ঘন্টা কঠোর পরিশ্রম করার পরও মাস শেষে দেরিতে বেতন পায়, ন্যায্য মজুরি পায় না, মানে যেটা পাওয়ার কথা এটা পায় না। এছাড়াও বিভিন্ন অজুহাতে মালিক তার বেতন কেটে নেয় এবং ওভারটাইম ঠিক মতো দিতে অস্বীকৃতি জানায়। অসুস্থ হলেও তাকে ছুটি দিতে অস্বীকৃতি জানায় মালিক। রহমান সাহেব কোম্পানির মালিক হলেও তিনি তার কর্মচারীদের প্রতি সদয় হন না। কিন্তু ময়নার মতো শ্রমের বিনিময়ে রহমান সাহেব আজ সম্পদশালী ব্যক্তি। রহমান সাহেবের মতো এই সমাজের অনেক ব্যক্তি শ্রমিককে শোষণ করে ধনিক শ্রেণীতে পরিণত হয়েছে। সেখানে আমরা ময়নার সঙ্গে যেটা মিল পাচ্ছি সেটা হচ্ছে ময়না একজন কুলি মজুর কবিতা, শ্রমজীবী মানুষের প্রতিনিধি। শ্রমজীবীকে শোষণ করে ধনিক শ্রেণীর উত্থান, উদ্দীপক ও কুলি মজুর কবিতা আলোকে বিশ্লেষণ করো। আমরা একটু উত্তর দেখি, আমরা নিজেরাই লিখতে পারবো এটা। যে উদ্দীপকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটা শ্রমিককে কিভাবে শোষণ করা হয়,
ওটার একটা কেস স্টাডি, এটাকে বলা হয় কেস স্টাডি, মানে একটা ঘটনাকে বিস্তারিতভাবে আলোচনা করে বুঝাইছে। সো এই কেস স্টাডিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। উদ্দীপকের ময়না ও কলি মজুর কবিতা শ্রমজীবী মানুষের মধ্যে স্পষ্ট সাদৃশ্য লক্ষ্য করা যায়। দুইটা চরিত্রই অনেক বেশি শোষিত হয়েছে। উভয় ক্ষেত্রে শ্রমজীবীরা সমাজে অবহেলিত, অধিকার বঞ্চিত। কলি মজুর কবিতায় কবি কাজী নজরুল ইসলাম শ্রমজীবী মানুষের উপর অন্যায়, অত্যাচার, শোষণ এবং নির্যাতনের দৃশ্য তুলে ধরেছেন। এগুলা মোটামুটি লিখতে হবে। এবং গার্মেন্টসে, এখানেও আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টসে 12-14 ঘন্টা কাজ করে, তাও তাকে দেওয়া হয় না। সো এটাও একটা সাদৃশ্যের ঘটনা। দুইটার মধ্যে কিন্তু একটা চমৎকার সহজ মিল আছে। এটা খুব কঠিন না যে মিলটা খুঁজে পেতে বেগ পেতে হবে, এরকম কিছু কিন্তু না। মিলটা কিন্তু চূড়ান্তভাবে স্পষ্ট। সো এরকম মিল দুই জায়গায় আমরা শোষণ দেখতে পাচ্ছি। ঘ নাম্বার যেটা আমরা দেখি, ঘ নাম্বার কি বলছে? শ্রমজীবীকে শোষণ করে ধনিক শ্রেণীর উত্থান, উদ্দীপক ও কুলি মজুর কবিতার আলোকে ব্যক্তির মূল্যায়ন করো। আচ্ছা, এখানে যেটা বলছে এটা তোমাদেরকে একটু এই লাইনের বাইরে, এটা তোমরা লিখবা যে ওই যে শ্রমিকরা মূলত কাজ করে, আর যারা কিনা আপার ক্লাস ধনিক শ্রেণী, ওরা মূলত আসল মুনাফাটা বসে বসে ওরা ভোগ করে। সো এই জিনিসগুলো এখানে লিখতে হবে। আরেকটা চমৎকার প্রশ্ন যেটা এখানে আসে নাই বাট আসতে পারে পরীক্ষায়, যেটা একটু বলে দেই। একটা লাইনে আছে যে দিনে দিনে বড় বহু বাড়িতেছে দেনা, শোধিত হইবে ঋণ, এরকম একটা লাইন আছে না? এই লাইনটার ব্যাখ্যা তোমাদেরকে বলতে, লেখা রাখতে পারে, তোমাদেরকে বলতে পারে লাইনটাকে ব্যাখ্যা করো। তো লাইনটার ব্যাখ্যাটা তোমরা সুন্দর করে লিখবা। যদিও আমাদের সমাজ বিজ্ঞানে আমরা ভাষায় বলি কি যে সমাজতন্ত্র আসবে, তখন ঋণ ওরা চুকায় দিবে, ঋণ ওদেরকে চুকাতে হবে। বাট লাইনটা আসল মানে হচ্ছে অন্যায় যখন মানুষ অনেক করতে থাকে, আমি মনে করি একজন গরিব মানুষ, কুলি মজুর, ধনিক শ্রেণী আমার টাকা পয়সা সে মেরে খাইছে, বা আমি যেটা পাই আমাকে কম টাকা দিচ্ছে। সো কম টাকা দিতে দিতে একটা পর্যায়ে ও আমার কাছে ঋণী হইতে থাকবে, ঋণী হইতে থাকবে, ঋণী হইতে পারবে থাকবে। এই ঋণের বোঝাটা যখন অনেক পুরো হয়ে যাবে, ঘোড়াটা যখন পূর্ণ হয়ে যাবে, ঋণ যখন অনেক হয়ে যাবে, একটা পর্যায়ে সকল শ্রমিক, সকল কুলি, সকল মজুর যারা আছে, দিন মজুর, তারা প্রতিবাদ করে ওদেরকে ওদের ঋণগুলো চুকাই দিবে, মানে টাকাগুলো ফেরত নিবে। মানে এটা একটা রূপক কথা, মানে এটা একটা কল্পিত ধারণা। এখানে বলা হচ্ছে যে মানুষ একদিন এই অন্যায়ের প্রতিবাদ করে এই অন্যায়কে গুড়াই দিবে, দুমড়ে মুচড়ে দিবে। সো এই কবিতার লাইনটা তোমরা একটু ভালো করে পড়ো, এই অংশ থেকে কিন্তু প্রশ্ন আসে। আরো দুইটা সিকিউ আছে, আমরা আরো দুইটা সিকিউ দেখবো, আমাদের আরো কিছুক্ষণ লাগবে, ঠিক আছে? আরো দুইটা সিকিউ একটু আমরা দেখি, ঠিক আছে? এই সিকিউটা দেখো কোত্থেকে আসছে, তোমরা আমাকে আগে বলো, তোমরা বলবা তারপর আমি বলবো। গ নাম্বার দেখো না, গ নাম্বার দেখলে তো বুঝে ফেলবা কোনটা থেকে আসছে। এই গ নাম্বার আমার বাড়ি, এটা মূলত আমার কাছে মনে হয় এটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা বললেও ভুল হবে, কারণ এক এক স্কুলে এক এক রকম ভাবে গুরুত্ব আছে, তো আমি এটাকে কম গুরুত্বপূর্ণ বলবো না। বাট ইন জেনারেল সবগুলোর থেকে এটা একটু সহজ, বা এটাকে আলোচনা করাটা একটু সহজ। বাট এক এক স্কুলে যদি এক এক রকম আসতে পারে, তাও তোমরা এটা একটু পড়ে দেখো। কি বলছে দেখো, কবি কি ফুলের মালা, এটা কি তারা ফুলের মালার কথা বলছিল না? তারা নাকি তারা, হ্যাঁ তারা ফুলের মালার কথা বলছিল, বুকে জড়িয়ে নিতে চাইছিল। সারা রাত গাছের শাখা দুলিয়ে বাতাস করা বলতে কি বোঝানো হয়েছে? এটা একটা মানে প্রাকৃতিক অ্যাডভান্টেজ। গ্রীষ্মকালে দেখবা কি প্রচুর পরিমাণে বাতাস, বসন্ত হয়, বর্ষাকালেও হয়, বাংলাদেশে তো প্রায়ই হয়। যেখানে গাছপালা একটু বেশি, ওখানে গাছপালা নড়ে বাতাস দেয়। এই যে গরমে ঠাটা পড়া রোদ্দুর, গরমে মানুষজন পাগল হয়ে যাচ্ছে, কিন্তু এই গরমের মধ্যে কিন্তু গাছপালাগুলো নড়ে বাতাসগুলো আমাদের গায়ে লাগছে। তো এটাকে আমরা বলছি যে গাছপালা দুলে আমাদেরকে বাতাস করছে, এরকম ভাবে আমরা বলছি। তো এই কবিতার মধ্যে লাইনটা কিভাবে বলছে বুঝছো? এটা হচ্ছে মূলত আতিথেয়তা বুঝাতে, আতিথেয়তার একদম চরম পর্যায়ে বুঝাতে এটা ফুটায় তোলা হয়েছে। কিভাবে? লেখক বলছে যে আমার বাড়ি আসো, নিমন্ত্রণ না দিছে না একটা এক ফ্রেন্ডকে বা প্রিয়জনকে, সে আমন্ত্রণ করছিল নিজের বাসায়। সো ওই বাসায় আমন্ত্রণ করার সময় সে বলছিল যে শাখা দলিয়ে তোমাদেরকে বাতাস করা হবে। সো এখানে আতিথেয়তার একটা চূড়ান্ত রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চলো আমরা একটু উত্তরটা দেখে আসি একবারে। এই যে সারা রাত গাছের শাখা দুলিয়ে বাতাস করা বলতে বন্ধুর প্রতি কবির ভালোবাসার বিশেষ প্রকাশ, মানে সারা রাত পাখা দুলিয়ে বাতাস করা হবে। এখানে পাখা দুলিয়ে মানে ওইটা বলছিল নাকি গাছপালার কথা বলছে? ও গাছের শাখা দুলিয়ে, হ্যাঁ ওইটার কথাই বলছে। কি বলছে দেখো, শাখা দুলিয়ে তারা বাতাস করবে, মাতৃভূমি পল্লী জননীর রূপ সৌন্দর্য কবি মুগ্ধ। মানে আমি যে এলাকায় আছি ওই মাতৃভূমি, ওখানকার গাছপালার প্রশংসাই তো করলাম আমি, যে আমার এখানকার গাছপালা অনেক বাতাস দেয় বা বাতাস হয়, সেটা তো আমার মাতৃভূমির একটা গুণ। তো এটাই বলছে।
তিনি তার বন্ধুকে তা উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন। বাঙালি সংস্কৃতি অনুযায়ী অতিথিকে পাখা দিয়ে বাতাস করা হয়ে থাকে। কবি বন্ধুর প্রতি অধিক ভালোবাসা প্রকাশের জন্য গাছের শাখা দুলিয়ে সারা রাত বাতাস করার কথা বলেছেন, যে ওর প্রতি আসলে অধিক আতিথেয়তা, আমরা তো অনেক অতিথি পরায়ণ, তো তার প্রতি আতিথেয়তা বা আমাদের আতিথ্যের মর্যাদা লঙ্ঘন না করে আতিথ্য পালন করার জন্যই বা উদ্দেশ্যে মূলত এই কথাটা বলা হয়েছিল। অলরাইট, উদ্দীপকের রুনুর দাদা ও বাড়ির অভিজ্ঞতা, আচ্ছা উদ্দীপকের রুনুর দাদা বাড়ির অভিজ্ঞতা আমার বাড়ি কবিতার কোন অংশের সাথে সাদৃশ্যপূর্ণ? পড়ে আসি চলো। রুনু গরমের ছুটিতে তার দাদার বাড়িতে বেড়াতে গেল। গ্রামের মানুষ তাকে খুব স্নেহ করলো। সে যে বাড়িতেই সে বেড়াতে গিয়েছেন সেই বাড়িতেই তাকে আপ্যায়ন করেছে। এখানে গিয়েছেন হবে, হ্যাঁ, একটু একার হবে, অন্তস্থ হবে, মনে করো গিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, সেই বাড়িতেই তাকে আপ্যায়ন করেছে। গ্রামের ছেলেরা সারাদিন তার সাথে ঘুরে বেরিয়েছে। গরম লাগলে দাদি তাকে হাত পাখার বাতাস দিয়েছে। গ্রামের ছেলেদের সাথে সে আম, জাম, লিচু গাছের ফল খেয়ে বেরিয়েছে। কয়েকদিন এই গ্রামটা তার কাছে বড় আপন মনে হলো। সেখানে আমরা একটা পজিটিভ মিল দেখতে পাচ্ছি দুজনের মধ্যে। দেখো পজিটিভ মিল, এই মিলটাই তোমাদের বারবার সিকিউতে আসবে। একটা উদ্দীপক দিয়ে দিবে, উদ্দীপক দিয়ে বলবে উদ্দীপকের সাথে মিল আছে নাকি নাই। উল্টাটাও দিতে পারে। মনে করো এখানে রুনুর একটা অভিজ্ঞতা দিচ্ছে, ভালো একটা খারাপ অভিজ্ঞতা দিতে পারে। মনে করো রুনু গেছে, রুনুকে কেউ আতিথ্যই করে নাই, পানিও দেয় নাই এক গ্লাস, এরকম একটা উদ্দীপক দিতে পারে। তখন তোমাকে কি বলতে হবে? উদ্দীপকের সাথে আমার বাড়ি কবিতার মিল নাই কোথায় কোথায়, এটা তোমাদেরকে তখন ব্যাখ্যা করতে হবে। বুঝতে পারছি? অলরাইট, উদ্দীপকের রুনু দাদা বাড়ির অভিজ্ঞতা আমার বাড়ি কবিতায় উল্লেখিত বন্ধুর প্রতি আপ্যায়ন আতিথেয়তার দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ। আমার বাড়ি কবিতায় পল্লী কবি জসিমউদ্দিন তার প্রিয় বন্ধুকে গভীর মমতায় তার গ্রামের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। কবিতার বন্ধুকে শুধু বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়ে থেমে থাকেননি, বরং তাকে সযত্নে আপ্যায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন বন্ধু পিড়িতে বসবেন, একই কথাবার্তা এখানে বলছে। তারপর কবি এখানে বন্ধুকে অনেক কিছু বলছিলেন, শালি ধানের চিরা দিবে, বিন্নি ধানের খই খাওয়াবে, কবরি কলা খাওয়াবে, গামছা পাতা দই দিবে, অনেক কিছু দিবে বলছিলেন না কবিতায়। সো এখানে আমরা কবিতার যেগুলো মনে থাকবে তোমাদের ওইগুলো লিখবা। এখানে যা আছে তাই লিখতে হবে এমন না, কবিতায় যা যা আছে ওগুলো তুমি লিখতে পারো। সো এগুলো লিখে উদ্দীপকের সাথে কি কি মিল আছে এটা একটু সারসংক্ষেপ করে দিতে হবে। বুঝছি সবাই? আশা করছি বুঝতে পেরেছি। পরের অংশে চলে যাই। ঘ নাম্বার, গ্রামের মানুষ অতিথি পরায়ণ। উদ্দীপক আমার বাড়ি খুবই সহজ, ইজি পিজি লেমন স্কুইজি, আছে না একটা লাইন, ইজি পিজি লেমন স্কুইজি। সো এটা একদম ইজি। আমার নাম আবার লিমন, সো এই জন্য এই লাইনটা আমি বলি না। বাট এই উদ্দীপকটা এবং এই সিকিউটা খুবই খুবই ইজি। এখানে দেখো একই কথা, যে আতিথি পরায়ণ এটা কি, তুমি উদ্দীপক থেকে কয়েকটা লাইন লিখবা, কবিতা থেকে কয়েকটা লাইন লিখবা, যে কি কি দিতে চাইছিল, কি দই দিতে চাইছে, খই কি দিতে চাইছে, খাবার কেমন খাওয়াইতে চাইছে, বাতাস কেমনে করতে চাইছে, একটা লাইন লিখবা, লিখে লিখে মিলাবা যে উদ্দীপক এটা বলছে। সো উদ্দীপক এবং আমার বাড়ি কবিতার আলোকে আমরা বুঝতে পারতেছি বাঙালি অতিথি পরায়ণ বা আতিথ্যের মর্যাদা রাখতে পারে। চলো আমরা আরেকটা সিকিউ দেখি, লাস্ট সিকিউ। এই সিকিউটাকে আমরা পারি কিনা আমরা দেখি। এগুলো হচ্ছে কবিতার লাইনের মতো, ঠিক আছে। ধেয়ে চলে আসে বাদলের ধারা, নদী ধান্য দুলে দুলে সারা, কুলায় পাখির বাসা কাঁপিছে, কাতর কপত দাদুরি ব্যাং, কাতর কপত দাদুরি ব্যাং ডাকিছে সঘনে বারবার। 2 নম্বর কি বলছে? নব তৃণ দলে ঘন বন ছায়ে, হরস আমার দিয়েছে বিছায়ে, পুলকিত নিপ নিকুঞ্জে আজ বিকশিত প্রাণ জেগেছে। এখানে দুইটা কবিতার মাইন হচ্ছে, একটাতে আমরা বলতেছি এখানে ধেয়ে দে বাদলের ধারা, বাদল মানে হচ্ছে বৃষ্টি, এটা বৃষ্টি সম্পর্কে বলছে। দুলে দুলে সারা, সব গাছপালা সজীব হয়ে গেছে, সবকিছু আস্তে আস্তে কাঁপতেছে বর্ষার বাতাসে। দাদুরি ব্যাং, ব্যাং ডাকে হচ্ছে বর্ষাকালে যখন অনেক বৃষ্টি হয় তখন দেখবা ব্যাং ডাকে। ডাক শুনছো? আমি আমার গ্রামের বাড়িতে শুনছি, খুলনা সদরে থাকি তো, আমি থাকতাম তো খুলনাতে, আমি কিন্তু শুনেছি এরকম একই ধরনের শব্দ। পুলকিত নিপ নিকুঞ্জে আজ বিকশিত প্রাণ জেগেছে, এটা হচ্ছে আরেকটা। নবতৃণ দলে, এটা আরেকটা নতুন গাছের ছায়ায় বা তার মধ্যে ঘন ঘন বন ছায়া, হরস আমার দিয়েছে বিছায়, সেখানেও বৃষ্টির কথা বলা লাগতে পারে, বা বৃষ্টি কিভাবে নিকুঞ্জে প্রাণ এনে দেয় সেটা এখানে তুলে ধরা হয়েছে। চলো উত্তরটা দেখার চেষ্টা করি। নদী নালা কেমন জলে ভরে ওঠে? নদী নালা ঘোলা জলে ভরে ওঠে, এটা তো আমরা জানি, বর্ষাকালের সময় এখানে বলছে। এটা এমসিকিউ তো আসতে দেখা যায়, সেটা কিন্তু একটু সুন্দর করে মনে রাখতে হবে।
এটা এই লেখাটা সম্পর্কে। এটা আসছে মূলত শ্রাবণ, এই শ্রাবণ সম্পর্কে এসেছে, শ্রাবণে। সো আমরা শ্রাবণের সবকিছু পড়বো। অবিরাম এক গান ঢালো জল ঢালো জল, এটা মানে কি? অবিরাম এক গান ঢালো জল মানে হচ্ছে পানি বা বৃষ্টি যেটা হচ্ছে এটা যেন কনসিস্টেন্টলি হইতে থাকে। এই হওয়াটাকে বলছে অবিরাম এক গান ঢালো জল, কথাটি দিয়ে বোঝানো হয়েছে এইটা। প্রথম ও দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণে কবিতার মূলভাবের সাথে সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, এটা আমরা খ নাম্বারটাকে একটু উত্তরটা পড়ি। অবিরাম একই গান ঢালো জল মানে প্রকৃতির কাছে মূলত প্রার্থনা করা হয়েছে বা বলা হয়েছে যে প্রবল বর্ষণ বা বৃষ্টিপাত যেন হতেই থাকে, মানে বারবার যেন হয়। ঢালো জল মানে বৃষ্টি যেন নামতেই থাকে, বৃষ্টি যেন থেমে না যায়। শ্রাবণ মাসে বা বর্ষার দিনে বৃষ্টি যেন এক টানা ঝরে পড়ে, যার যেন কোনো বিরাম নেই। আকাশ মেঘে ভরে যায়, নদী নালা উপচে উঠে, চারিদিকে শুধু জল আর জল। এমন অবারিত বৃষ্টিপাতের শব্দ কবির মনে এক ধরনের সঙ্গীতের মতো, মানে বৃষ্টির শব্দ এক ধরনের গান। সেই জন্য বলছে যে অবিরাম এক গান। এই গানটা হচ্ছে বৃষ্টির গান, মানে বৃষ্টি মাটিতে পড়লে, পানিতে পড়লে একটা শব্দ হয়। তোমরা যারা যারা গ্রামে আছো, গ্রাম বাদ দাও, শহরে যারা থাকো, তারা দেখবে বৃষ্টির একটা শব্দ আছে না, ছাদের উপরে পড়লে বা মাটিতে পড়লে একটা শব্দ হয়। সো ওই শব্দটাকে বৃষ্টির গান বলে চিহ্নিত করেছেন। সো নবনবে এই গানটা তিনি বারবার শুনতে চেয়েছেন। এমন অবারিত বৃষ্টির কথা তিনি বলেছেন। তখন কবির কানে ভেসে আসে যেন প্রকৃতি সারাক্ষণ এই গান ঢালো জল এই গানটাই যেন প্রকৃতি গাইতে থাকে, এটাকে তিনি সঙ্গীত বলেছেন। প্রথম ও দ্বিতীয় উদ্দীপকে এটি শ্রাবণে কবিতার মূলভাব সাথে সাদৃশ্যপূর্ণ, মূলভাবের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। সাদৃশ্যপূর্ণ বলেই দিছে স্টেটমেন্টটাকে, না সাদৃশ্যপূর্ণ কি না আমাকে জিজ্ঞাসা করছে। সো এটা অ্যাকচুয়ালি সাদৃশ্যপূর্ণ। কবিতাংশ শ্রাবণের কবিতার মতো অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়, কারণ দুটাতেই বর্ষার কথা বলছে। দেখো উদ্দীপকের লাইনগুলো যদি একটু দেখি, এখানে বলছে ধেয়ে চলে আসে বাদলের ধারা যখন আসে, নদী ধান সবকিছু দুলে দুলে সারা হয়ে যায়, দুলতে থাকে, এবং পাখিরা বাসা কাঁপতে থাকে, দাদুরি ব্যাং ডাকতে থাকে বারবার। এবং এখানে দেখছি নতুন নতুন গাছের জন্ম হয় বর্ষাকালে, নব ছায়ায় আমাদের প্রাণ শক্তি ফিরে আসে, প্রাণ জেগেছে। সো এখানেও কিন্তু আমরা বৃষ্টির ফলে যে নতুন প্রাণটা আমাদের প্রকৃতিতে ফিরে আসে সেটাই দেখতে পেয়েছি। শ্রাবণের এই যে সজীব করে তোলে, বৃষ্টির ফলে গাছপালা কাঁপতে থাকে, রোদের দগদগে ধাপ মুছে যায়। তো এখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিলটা একটা খুবই স্পষ্ট, ঠিক আছে, মিলটা কিন্তু খুবই স্পষ্ট ছিল। প্রথম ও দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণের কবিতার মূলভাবের সাথে সাদৃশ্যপূর্ণ, এটা তোমরা মোটামুটি লিখে দিতে পারবা, ঠিক আছে, এটা মোটামুটি সবাই তোমরা লিখতে পারবা। তো এবার একটু আমরা যাব ঘ নাম্বারে। দ্বিতীয় উদ্দীপকটির শেষ দু লাইন ও শ্রাবণের কবিতার শেষ দু লাইন সমর্থক, কথার যুক্তি সহ মিলে লেখা। এই যে শেষ দু লাইন কিন্তু আমাদের মুখস্থ থাকে না অনেক সময়, বাট শেষের দুই লাইনগুলো কি বলেছে, লাইন মুখস্থ না থাকলেও ভাবটা তোমাদের জানা থাকতে হবে। প্রকৃতির প্রভাবে মানুষের জীবনে পরিবর্তন ঘটে, এই দিক থেকে উদ্দীপকের দ্বিতীয় অংশের শেষ দুই লাইন এবং শ্রাবণের কবিতার শেষ দুই লাইনের ভাবার্থ সমর্থক। শ্রাবণের কবিতার শেষাংশে কবি শুধু প্রকৃতির দৃশ্যপটে আঁকেননি, বরং প্রকৃতির সঙ্গে মানুষের মনোজগতের এক গভীর সম্পর্ক তুলে ধরেছেন। কবি বলেছেন, যেমন প্রকৃতি ঋতুর পালা বদলে রূপ পরিবর্তন করে, ঋতুর পালা বদলে গ্রীষ্মকালে যেমন তাপদাহ থাকে, বর্ষাকালে তেমন কিন্তু বৃষ্টির পানিতে সবকিছু আবার প্রাণ ফিরে পায়। সো এই পরিবর্তনটাই কিন্তু সুন্দর করে ফুটে ধরা হয়েছে। এবং প্রাণ ফিরে পাওয়া, আমরা যেহেতু কবিতার লাস্টে দুলেন আমার মনে নাই, বাট উদ্দীপকের লাস্টে দুলেন তো আমার এখানে দেখা যাচ্ছে প্রাণ ফিরে পেয়েছে। সো এইরকম কিছুই হয়তো বলছে, নাহলে তো সমর্থক বলতো না। সো এটা কিন্তু একটু ট্রিক, তোমরা যদি না মনে রাখতে পারো, বুঝতে পারো, সেক্ষেত্রে এটা দিয়ে একটু কাজে লাগানোর চেষ্টা করবে। সো আমরা মোটামুটি ঘ নাম্বারও পারবো। সো আমরা কি বুঝছি সব কিছু? এইবার আমরা কি পড়বো? এইবার আমরা একটু আনন্দ পাঠের যে ছোট ছোট জিনিসগুলো যেটা আমাদের পারার কথা, ওগুলো একটু আমরা দেখবো। হ্যাঁ, ছোট্ট করে এগুলো অ্যান্সার আমি জাস্ট তোমাদের গল্প না পড়লে আসলে তোমরা এটা পারবা না, এটা গল্প পড়তে হবে সবাইকে। হ্যাঁ, একটু গল্প পড়ে পড়ে তারপর তোমাদের এটা অ্যান্সার করতে হবে। উদ্দীপকের শেষ আছে তো পড়লাম। আচ্ছা, এই যে সিকিউ, রাজার ভাবনায় তোতা পাখিটিকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণ কি ছিল? ওই যে তোতা পাখির যে বাসায় থাকে, বাসাটা অনেক ছোট, ওই বাসায় থাকলে মনে হয় জ্ঞান চর্চার সুযোগ কম, এই জন্য ওকে একটা সোনার খাঁচা বানায় দেয়, মানে ওকে শিক্ষা দিতে হবে, সে শিক্ষা হচ্ছে খাঁচা বানায় দেওয়া। বাট পরে যায় দেখে কি ব্যাকফায়ার করে যে খাঁচা বানাই দিয়ে ও আর গান গায় বন্ধ করে দেয়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, খাঁচা বানানোর প্রক্রিয়া তার পার্শ্ব প্রতিক্রিয়া, যেটা তো আমরা বললামই। তোতা পাখিটিকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণ কি ছিল? কারণ তোতা পাখিটাকে শিক্ষা দিতে চাইছিল যে তিনি অনুভব করেন যে তোতা পাখিটা একটা মূর্খ, গান মনে হয় গায় না, শাস্ত্র পড়তে জানে না, লাফিয়ে উড়ে বেড়ায়, নিয়মকানুন মানে না, সোকে একটা শিক্ষা দেওয়া দরকার। এই শিক্ষা দেওয়ার লোভে মূলত রাজার ভাবনায় তোতা পাখিটিকে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল। খাঁচা বানানোর প্রক্রিয়া ছিল যে সোনা টোনা দিয়ে বানাইছিল। দেখো, পাখিটিকে পাট দেবার আগে খাঁচা তৈরি করা জরুরি, এরপর পাল্লায় পরে আসে একটি নাম করা শ্যাকরা,
খাঁচা তৈরি কারিগর, যিনি সোনার খাঁচা বানাতে বসেছিলেন। খাঁচাটি এমন চমকপ্রদভাবে তৈরি হয় যে দেশের বিদেশের লোকজন দেখতে আসছিল। সো এই ঘটনাটা সুন্দর করে লিখবা। তোতা পাখির গল্পটা একটু সবাই পড়বা, যে তোতা পাখি গান গায়, কলের পাখি নিয়ে আসা হয়, খুবই মজার একটা গল্প। গল্পটা সবাই পড়বা এবং তারপরে এই উত্তরগুলো মিলাই নিবা। অলরাইট, আমি তখনই বুঝেছিলাম ব্যাপারটার ভিতর কিছু একটা গড়বড় আছে। খুদে গোয়েন্দার মধ্যে সবকিছুর মধ্যে সে গড়বড় খুঁজবে, সবকিছুর মধ্যে সে কোশ্চেন করবে, অবাধে সে কোনো জিনিস বিশ্বাস করবে না। খুদে গোয়েন্দার এক্সাম্পলটা কিন্তু আমাদের সবারই পড়া রাখা লাগবে। সেখানে আমরা উদ্দীপক এটাই পাবো, যেখানে বক্তা সবকিছু স্বাভাবিকভাবে বুঝতে পারে, বাট তার ভিতরে অস্বাভাবিক কিছু থাকলে সেটাও সে লুকিয়ে থাকা বিষয় দেখতে পারে, অসঙ্গতি খুঁজে বের করতে পারে, পেছনে থাকা গোপন উদ্দেশ্য খুঁজে বের করতে পারে। এই জন্যই সে বলছে যে আমি তখনই বুঝেছিলাম ব্যাপারটার ভেতর কিছু একটা গোলমাল আছে। খ নাম্বার, প্রধান চরিত্রটি কিভাবে বুদ্ধিমত্তা সাহসের পরিচয় দিয়েছে। এখানে চরিত্র, খুদে গোয়েন্দার যে গোয়েন্দা আছে তার যে চরিত্র, এই চরিত্রের বিভিন্ন রূপ, সে কেমন ছিল, বুদ্ধি কেমন ছিল, তার আচরণ কেমন ছিল, এই প্রত্যেকটা জিনিস একটা একটা করে আমাদের পড়তে হবে। সে ভয় না পেয়ে ঘটনাটা ভিতরে প্রবেশ করতে পারতো, তদন্ত করার সময় মাথা ঠান্ডা করতো। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো সব জায়গায় তোমার লাগবে। সো যখন কোনো আনন্দ পাঠের গল্প পড়তেছি, তখন লিমন ভাইয়ের সাজেশন হচ্ছে প্রত্যেকটা গল্পের চরিত্রগুলো সম্পর্কে পড়লেই ডান। খুদে গোয়েন্দা সম্পর্কে পড়ো, তোতা পাখি আর রাজা সম্পর্কে পড়ো, ডান। সেইভাবে পড়লে পারবা। গল্পের প্রধান চরিত্রটি কে? এখানে হচ্ছে জিদের কথা বলছে, প্রশ্ন এভাবে আসবে না, এখানে জিদ আসবে। হ্যাঁ, মনে করে এরকম দিয়ে দিবে যে জিদ গল্পের প্রধান চরিত্রটি কে, তার স্বভাব কেমন ছিল। একই কথা, একটু আগে যে কথা বলছি। সো জিদের প্রধান চরিত্র সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। তিনি প্রতিনিধি ছিলেন, মানুষের প্রতিনিধি হিসেবে তিনি কাজ করেছেন, এবং তিনি সৎ, পরিশ্রমী, আত্মসম্মান বোধ, এই যে মানুষের পার্সোনালিটি সম্পর্কে প্রশ্ন আসে, কিন্তু আমি একটু আগেই বলছি আনন্দ পাঠ পড়ার সময় বা গল্প পড়ার সময় চরিত্র সম্পর্কে বেশি পড়বা। চরিত্রটি জেদের ফলাফল কি হয়েছিল, ঘটনাটা ব্যাখ্যা করো। এটা হচ্ছে একটা ঘটনা, জেদের ফলে কোনো একটা কাজ তাকে বোঝানোর চেষ্টা করলে সে নিজের সিদ্ধান্ত অটল থাকলো। এই জেদি একসময় তার জীবনের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তার জেদের কারণে পরিবার ও সমাজের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল, ভালোবাসা সম্পর্কের বন্ধন দুর্বল হয়ে পড়ে, এবং আস্তে আস্তে সে একজন একা মানুষ হয়ে যায়। পরবর্তীতে সে অনুশোচনা করতে পারে, তখন সে বুঝতে পারে তার জেদের কারণে প্রিয়জন কষ্ট পেয়েছে বা সম্পর্ক নষ্ট হয়েছে। তখন তার মন ভরে ওঠে রিগ্রেটে, অনুতাপে। সেখানে জেদ বা জিদ কেন কোনো একটা ভালো জিনিস হইতে পারে না, মানুষকে অনেক সময় খারাপ দিকেও নিয়ে যায়, সেই জিনিসটা এখানে সুন্দর করে ফুটায় তোলা হয়েছে। 4 নাম্বারটা, লেবুর মনটা মৌলভী সাহেবের প্রতি সহানুভূতিতে ভরে গেল কেন? নিছক আনন্দ যেমন মানুষকে বিপদে ফেলে, ক্ষমা এবং আন্তরিকতা মানুষকে সুপথে নিতে পারে। দীক্ষা গল্পের আলোকে এটা আমরা এই লাইনটাই ব্যাখ্যা করতে পারি। দীক্ষা গল্প না হলেও হয়তো, বা দীক্ষা গল্প দিয়ে তোমরা আলোচনা করবা যে এখানে মানুষকে ক্ষমা করলে আসলে লাভটা কি, আন্তরিকতার লাভটা কি, সেটাই এখানে লিখবা, জাস্ট দীক্ষা গল্পের নামটা ব্যবহার করে। লেবুর মনটা মৌলভী সাহেবের প্রতি, এখানে মনটা মৌলভী সাহেবের প্রতি সহানুভূতিতে ভরে গেল কেন? কোনো না কোনো গোলযোগ বাধা তো ওই লোকটা, তাই শিক্ষক শিক্ষার্থী সবারই চেষ্টা থাকতো তার ঝামেলা থেকে দূরে থাকা। মৌলভী সাহেবকে জবাই যথেষ্ট শ্রদ্ধা করতো, খানিকটা ভয়ও পেত। তিনি উল্টো লেবুকে এড়িয়ে চলতেন, মনে মনে ভয়ও করতেন, কিন্তু শেষ পর্যন্ত প্রায়ই লেবুর কাণ্ড জ্ঞানহীনতায় বিপাকে পড়তে হতো মৌলভীকে। একদিন স্কুলে যাওয়ার পথে লেবু একটি কাঠবিড়ালি দেখে শিকার করতে উদ্যত হয়, গলতি ছুটতে গিয়ে কুমোরপাড়ার 15-20টি হাড়ি পাতিল ভেঙে ফেলে, সেখান থেকে দৌড়ে সরে পড়ে। কুমোরদের আতপাকলা এক লোক মৌলভী সাহেবকে ধরে বসে, তিনি ছাতাটি বেঁধে রাখে, কোনোভাবে রেহাই নেন। ঘটনার পর লেবু ভয় পেয়ে যায় এবং অনুতপ্ত হয়। সে বুঝতে পারে তার দোষে মৌলভী সাহেব যথেষ্ট কষ্ট পেয়েছে। গল্পটা কি বুঝছো? সো কষ্ট পেলেও হেডমাস্টারের কাছে কোনো অভিযোগ করেননি, ক্লাসে থেকে খুব বিমর্ষ দেখাচ্ছিল। এই দৃশ্য লেবুর মনে মৌলভী সাহেবের প্রতি গভীর সহানুভূতি এনে দেয়। মানে মেইন কথা হচ্ছে মৌলভী সাহেব বিপাকে পড়ছিল ওর জন্য। সো এই বিপাকে যেহেতু ফেলছে, ওর একটা অনুতাপ হয়, এবং মৌলভী সাহেব যেহেতু নালিশ করে নাই, সো হি ইজ এ গুড ম্যান। সেই জন্য মৌলভী সাহেবের প্রতি তার মনে একটা সহানুভূতি জাগিয়ে তোলে। সো এইভাবে মোটামুটি তোমরা লিখতে পারো। আর নিছক আনন্দের কথাটা বললামই, হাড়ি পাতিল ভেঙে ফেলতো, টুকটাক ছোট ছোট কাজ করতো না, এগুলোর কারণে যে মানুষ বিপদে পড়ে, ওই বিপদটাকে মোটামুটি এখানে সুন্দর করে ফুটিয়ে তোলার কথা বলা হয়েছে। সো আমরা কিন্তু স্পষ্টভাবে এখানে আনন্দ পাঠের কয়েকটা গল্প বা কয়েকটা প্রশ্ন দেখলাম, বাট এই প্রশ্নগুলোর বাইরেও তোমাদেরকে যেটা পড়তে হবে, আমি তোমাদেরকে আগেই বলছি, 2টা জিনিস, চরিত্র সম্পর্কে পড়বা এবং কয়েকটা মূল্যবান ঘটনা সম্পর্কে পড়বা। সো আমাদের কিন্তু ছোট প্রশ্ন মোটামুটি দেখা কমপ্লিট। তো চলো আমরা এবারে একটু এমসিকিউ দেখে নেই, বহু নির্বাচনীগুলো, যেগুলো আমাদের পরীক্ষায় নমুনা প্রশ্ন আসতে পারে। আমরা এরকম 30টি এমসিকিউ আছে, 30টি এমসিকিউ আমরা আগামী 20 থেকে 25 মিনিটের মধ্যে দেখে ফেলবো, ঠিক আছে? সো এমসিকিউগুলো তোমরা কতগুলো পারছো না, এটা একটু আমাকে তোমরা বলে দিবে, ঠিক আছে? আমি আশা করছি ম্যাক্সিমামই তোমাদের পারার কথা। কোথায় দাঁড়িয়ে লখা থোকা থোকা ফুলের জুটির দিকে তাকিয়েছিল? তোমাদের কাজ হচ্ছে একটা খাতা কলম নিবা,
1 থেকে 30 পর্যন্ত একের উত্তর কি হবে এটা লেখো, আমি এক্ষুনি অ্যান্সারটা দিয়ে দিব, টিক দিবা, ভুল হলে ক্রস দিবা, ঠিক আছে, যাতে আমি একটু দেখতে পারি যে আমার স্টুডেন্টরা কারা, তোমরা কত পাচ্ছ। বহু নির্বাচনীতে ভালো করার একটা কাজ হচ্ছে প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করি তাহলে আমরা এমসিকিউতে ভালো করতে পারবো না। কারণ একই প্রশ্ন যদি তুমি 10 বার প্র্যাকটিস করো, ওই প্রশ্ন জীবনে কোনোদিন তোমার এমসিকিউতে ভুল যাওয়ার সম্ভাবনা নাই, থাকলেও অনেক কম। সো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু মানে সমস্যা হয়ে যায়। সো প্রথমত কোথায় দাঁড়িয়ে লখা থোকা থোকা ফুলের ঝুটির দিকে তাকিয়েছে, হচ্ছে রেল লাইন। রেল লাইন দুটোকে তার কাছে সাপ মনে হইতো, সো রেল লাইনের থেকে সে এটা দেখেছে। 2 নাম্বার, চলো, লখা মনকে শক্ত করে নিল কেমন করে? আ আ শব্দ করে, হাতের মুঠো পাকিয়ে মনকে শক্ত করলো, প্রভাত ফেরি করে শক্ত করলো, ফুল নিয়ে এসে শক্ত করলো। চিন্তা করো, প্রত্যেকটা প্রশ্নের জন্য 10-15 সেকেন্ড লাগবে আমাদের চিন্তা করতে, কারণ অ্যান্সার কিন্তু হুট করে অ্যান্সার করা যাবে না। একটু মনে রাখতে হবে যে কোন গল্পের সাথে আসলো এবং যে গল্পের সাথে আসলো গল্পের সাথে কতটুকু মিল আছে, এটা একটু আমাদেরকে চিন্তা করতে হবে। কি হবে এটার উত্তর? দিয়েছ, লখা মনকে শক্ত করে নিল কেমন করে? বলতো, আমরা কিন্তু পড়েছি হাতের মুঠো পাকিয়ে। আ শব্দ তো পরে করছে, বাট মনকে শক্ত করছে হাতের মুঠো পাকিয়ে। হাতের মুঠো পাকিয়ে সে তার মনটাকে শক্ত করে। এটা কিন্তু আমরা দেখেছি যে একই প্রশ্ন সিকিউ খতে আসছে। সো খতে না, এটা কিসে জানি কতে আসছিল। তার মানে এটা অনেক ভেরি 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 ইম্পর্টেন্ট। লখার একুশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। লখার একুশ মনে রাখতে হবে। পরেরটা, লখা কিসের বাচ্চার মতো গাছে উঠলো? যখন ফুল পারবে, হ্যাঁ, ফুলগুলো যখন পারবে তখন ও সাই সাই করে উঠে গেছিল। সো কিভাবে উঠছিল? এটা একটা প্রাণীর সাথে তুলনা করছিল, একটা পশুর সাথে, পশু না, ছোট একটা কিউট প্রাণীর সাথে তুলনা করছিল, জীবের সাথে। তো কি হবে বলো? কাঠবিড়ালি, বনবিড়াল, খেকশিয়াল নাকি চিতাবাঘ? চিতাবাঘ তো না, অফকোর্স চিতাবাঘ বলে নাই ওকে। বলো কি হবে? সো চিতাবাঘটা কি হবে? কি হবে উত্তর বলো তো? সো এটার উত্তর কি হবে? কাঠবিড়ালি পড়ছিলাম, কাঠবিড়ালি। সো কাঠবিড়ালি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা পরেরটায় যাব। শিশির ভেজা তুলতুলে জিনিসটা কি? ও একটা জিনিস পারছিল, সে পেরে হাতে যখন আসছে তখন এটা দেখে তুলতুলে, শিশিরে মাখা ছিল, ভেজা ছিল। এটাকে কি বলা হয়? বলো কি বলা হয় এটাকে? এটাও কিন্তু আমরা পড়েছি একটু আগে। এটা হচ্ছে ফুল। ও যেহেতু ফুল পারতেছিল সেখানে ফুলের কথাই বলা হয়েছে, সেটা হচ্ছে ফুল। ফুলটা মূলত তুলতুলে লেগেছিল ওর কাছে, মনে হচ্ছিল শিশির ভেজা তুলতুলে ফুল। এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার, শুষ্ক খাদ্যই যার, একটা বানান ভুল আছে, খাদ্যই যার আহার্য। উক্তিটি দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কি প্রকাশ পেয়েছে? বিদ্যুৎ চমকাচ্ছে, আজকেও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এর উত্তর হচ্ছে অনাড়ম্বর জীবনযাপন হতে পারে। এটা হচ্ছে অনাড়ম্বর, মানে তিনি যে জীবনযাপন করতেন খুবই স্বাভাবিক একটা জীবনযাপন করতেন। তার জীবনযাপনের ধরনটাকে খুব সহজভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে। অল রাইট, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন কত বছর? এটা নিয়ে অনেক কথা আছে। 63 বছর, 62 বছর অনেক জায়গায় লেখা থাকে, বাট আমরা 63 বছর পড়ে থাকি, সেটা হচ্ছে 63 বছর। অল রাইট, তোমরা তারপরও এটা একদম বইয়ের লেটেস্ট যেটা আছে ওটাই দেখে নিবা। এটা অনেক সময় 2বার কারেকশন করছে। আচ্ছা, এতিম হয়েও সমগ্র আরব ভূমির অবিসংবাদিত নেতা হয়েছিলেন কে? এতিম হয়েও সমগ্র আরব ভূমির অবিসংবাদিত নেতা, প্রতিনিধি, অধিনায়ক হয়েছিলেন কে? তোমরা চিন্তা করো, তোমাদেরকে এটা একটু চিন্তা করে বলতে হবে। এটার উত্তরটা হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল রাইট, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি, অধিনায়ক, প্রধানমন্ত্রী, বিচারপতি। এটা সহজ প্রশ্ন, বাট বাচ্চারা অনেকে ভুল করে ফেলো। তোমরা অনেকেই না বুঝে উত্তর দাও যে তিনি রাষ্ট্রপতি ছিলেন বা বিচারপতি ছিলেন। না, তিনি বিচারপতি ছিলেন না।
চিন্তা করো, প্রধানমন্ত্রী নাকি অধিনায়ক? তখন কি প্রধানমন্ত্রী ছিল? তোমাদেরকে একটু চিন্তা করতে হবে এটা। 10 সেকেন্ড সময় দিব, আমি তারপর সঠিক উত্তর বলে দিব। সো এটা যদি না পারো, এটা সহজ। এই তোমার হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক গুণাবলী এবং তার জন্ম, মৃত্যু, তার মাতা কে ছিলেন, ঠিক আছে, তিনি কেমন একা ছিলেন, তার মানবীয় দিকগুলো কেমন, এগুলা বিভিন্ন জিনিসপত্র আছে। এটা হচ্ছে অধিনায়ক। কেমন? এটা হচ্ছে অধিনায়ক হবে। বন্দুক নেই, ভালোই হয়েছে। কুমুর এ কথা বলার কারণ কি? এটা হচ্ছে ওই যে পাখি গল্প থেকে দিচ্ছে, বলতেছিল না বন্দুক নেই, ভালোই হয়েছে। ওই সাথে একটা লাইন বলেছিল, কি বলতো, যাতে বাহাদুরি দেখাতে না পারে, পাখিদের যেন মারতে না পারে, সময় নষ্ট করতে না পারে, পড়ালেখার ক্ষতি যাতে না হয়। এটা হচ্ছে বন্দুক নাই, যাতে পাখিদের যেন মারতে না পারে। এটা স্পষ্ট বলা ছিল যে পাখিদের যেন মারতে না পারে। কারণ কি, ওই যে বলছিল না এমন সুন্দর পাখি কেউ কেউ মারে, পরের লাইনটা কি ছিল? বন্দুক নিয়ে ভালোই হয়েছে, এমন সুন্দর পাখিদেরও কেউ মারে। তো আমার ধারণা এটা উত্তর হবে পাখিদের যেন মারতে না পারে। 10 নাম্বার, কোত্থেকে এসেছে ওরা? একটি ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? এটাও পাখি গল্প থেকে বলছে। বলতো কি, ওই পাখির থেকে বলছে। সো কোত্থেকে এসেছে ওরা? এই ওরাটা কারা? ওই বন্ধুদের কথা বলছে নাকি ছাগলদের কথা বলছে? না বন্ধুদের, নাকি মহিষদের, নাকি পাখিদের? ইউ গাইজ ডিসাইড কি হবে। বলে দে, এটা হচ্ছে পাখিদের। পাখিদেরকে বোঝানো হয়েছে যে পাখিরা করছে, মানে কোত্থেকে আসছে, শীতকালে তো আসছে, কোত্থেকে আসছে। আমিও যে পাখি ভালোবাসি, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মালির। অলরাইট। আন্দামান কিসের জন্য বিখ্যাত? আন্দামান দ্বীপটা সামুদ্রিক প্রাণী, প্রাকৃতিক সৌন্দর্য, সামুদ্রিক মাছ, প্রবাল পাথর। আন্দামান কিসের জন্য বিখ্যাত? সামুদ্রিক প্রাণী, প্রাকৃতিক সৌন্দর্য, সামুদ্রিক মাছ, প্রবাল পাথর। উত্তর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। অলরাইট। মানুষের মৃত্যু হুমায়ুন আজাদের কি জাতীয় রচনা? একদম জ্ঞানমূলক। এটা এখানে যেটা আছে তার থেকে তোমার বইতে যেটা লেখা আছে ওইটাই কারেক্ট অ্যান্সার। ওই জ্ঞানমূলকটাই কারেক্ট অ্যান্সার হিসেবে কাউন্ট করতে হবে। বুঝতে পারলাম? মানুষের মৃত্যু হুমায়ুন আজাদের কি জাতীয় রচনা? মানুষের মৃত্যু হুমায়ুন আজাদের গল্প। আচ্ছা, কি বলা খুব মুশকিল। কোনটি রং? কবিতা কাকে বলে? কবিতার রূপ, কবিতার সুর্গ বা সুরগ, বলো তো কোনটা হবে? এটা হচ্ছে শব্দ থেকে, কবিতার একটা লাইন থেকে প্রশ্নটা দিয়েছে সরাসরি। কি হবে উত্তর? কবিতা কাকে বলে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কবিতা কাকে বলে এটা বলাটা খুব কঠিন। দেখো, এটা বলেছিল যে কবিতা ডিফাইন করাটা খুবই কঠিন, কারণ কবিতা হচ্ছে রং বেরঙের শব্দ দিয়ে তৈরি। ঠিক আছে, সেইটা দেখতে হবে। কার চেহারা আছে? বাতাসের আলোর, কবিতার, আকাশের? বাতাসের তো চেহারা নাই, বাতাস তো দেখতে পাই নাই। যে আমার এখানে বাতাস লাগতেছে গায়ে, বাট আমি তো কোনো বাতাস দেখতে পাচ্ছি না। ইনভিজিবল বাতাস। বাতাস মূলত ইনভিজিবল, যেটা দেখা যায় না চোখে। বুঝতে পারছি? কার চেহারা আছে? কবিতার চেহারা আছে। এটা রূপক করতে চিন্তা করছে, বাট শব্দ থেকে কবিতায় বলছে যে কবিতার চেহারা আছে, শব্দের রং আছে। সো এগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে এটা উত্তর করতে হবে। কবিতার পংক্তিগুলো কেমন হয়? পংক্তি মানে হচ্ছে লাইন। লাইনগুলো কেমন হয়? খুব ছোট, খুব বেশি ছোট। আচ্ছা, কেমন হয় না, না সরি, না শব্দটা আছে। কেমন হয় না, খুব বেশি ছোট হয় না, খুব বেশি ছোট ছোট হয়, তো তাহলে মানে এটা হবে না। খুব বেশি লম্বা হয় না, খুব বেশি বড় হয় না, খুব বেশি গভীর হয় না। এটা একদম ডাইরেক্ট সরাসরি বই থেকে হবে। সরাসরি বইয়ের উত্তর থেকে উত্তর দাও। সরাসরি বইয়ের উত্তর থেকে উত্তর দাও। কবিতার পংক্তিগুলো কেমন হয় না, খুব বেশি বড় হয় না। সো গ ইজ দ্য রাইট অ্যান্সার, খুব বেশি বড় হয় না। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? পারার কথা। কলকাতার সুভাষপল্লীতে, কলকাতার জোড়াসাঁকোতে, পশ্চিম দিনাজপুরে, কুমিল্লার কান্দির পাড়ে। এটা না পারলে হবে না। রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে নজরুল, এরা খুবই ইম্পর্টেন্ট। নজরুলের একটা কবিতা আছে যে কবিতাটা পড়লে গায়ের রক্ত কাটা দেয়, মানে পশম কাটা দেয়। কি গান বলো, কি কবিতা বলো তো? বলো বীর চির উন্নত মাম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর। বলো মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলো বীর আমি চির উন্নত শির। শুনছো কবিতাটা? চমৎকার একটা কবিতা। সবাই শুনবা, সবাই মুখস্থ করবা, পড়বা, দেখবা রক্ত
গায়ে পশম কাটা দিবে এরকম। সো নজরুল, রবীন্দ্রনাথ এদেরকে একদম 100 মুখস্থ করে ফেলতে হবে। জন্ম কোথায়, কোনটা কোনটা লিখছে, ওদের লেখা একদমই ভোলা যাবে না। রবীন্দ্রনাথের লেখা দিয়ে তোমাকে বলবে এটা মানে কে লিখছে। আর নজরুল আর রবীন্দ্রনাথ অনেক কমন, হ্যাঁ, ওদের 8-এ পাবা, 9-এ পাবা, 10-এ পাবা, হ্যাঁ, ইন্টারমিডিয়েটে পাবা। সো এদেরটা আগে থেকে মুখস্থ করাটা শ্রেয়, মানে ভালো। এটা হচ্ছে কলকাতা জোড়াসাঁকো না? ইয়াস, কলকাতা জোড়াসাঁকো। ওকে, নতুন দেশ কবিতায় কোথায় নতুন নতুন ফুল ফোটে? বলছে না নতুন দেশ কবিতায় ওই যে বাচ্চা একটা ছেলে, কোথায় নতুন নতুন ফুল ফোটে বলো? আর এই যে ওই কবিতাটা, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। শুনছো না লাইনটা কবিতার? এরকম একটা লাইন। নতুন দেশ কবিতায় কোথায় নতুন নতুন ফুল ফোটে? এটা হচ্ছে পথের ধারে, বনের তলে, উঠানের পাশে, ফসলের মাঠে। বনের তলে, উঠানের পাশে, পথের ধারে, ফসলের মাঠে। কারেক্ট অ্যান্সার হচ্ছে বনের তলে। বনের তলে নাকি পথের ধারে, এটা একটু চেক করে নিও। বাট আমি কবিতা যতটুকু পড়েছিলাম এটা হচ্ছে বনের তলে। ইয়াস। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? একই প্রশ্ন, একই ধরনের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন আসবে। সেই জন্য আমরা এটা মিস দিই না। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্নগুলো 100% ইউ হ্যাভ টু, মানে একদম প্রিপেয়ার ইউর সেলফ, যে প্রশ্নগুলো আসলে আমি ধুমধাম উত্তর দিয়ে দিব। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 1268। দুইটাই মনে রাখতে হবে, ইংলিশটা বাংলাটা দুটোই লাগবে। এটা হচ্ছে বাংলা সাল, বঙ্গাব্দে 1268। হ্যাঁ, মনে থাকবে। ডেটটাও লাগে অনেক সময়, ডেটটাও তোমরা চাইলে মনে রাখতে পারো, বাট সালটা মনে রাখা দরকার। নতুন দেশ কবিতায় কি প্রকাশ পেয়েছে? ভালোবাসা, স্নেহ, প্রকৃতি প্রেম, সীমাহীন কৌতূহল। নতুন দেশ কবিতাটা একটু মাথায় আনো, চিন্তা করো। নতুন দেশ কবিতা হলো এইটা, তাহলে এটার সাথে আবার কি মিল পাওয়া যায়, তারপর সেটা চিন্তা করো। নতুন দেশ কবিতায় কি আছে বলো, কি প্রকাশ পেয়েছে বলো? ভালোবাসা, স্নেহ, প্রকৃতি প্রেম, সীমাহীন কৌতূহল। আমি বলবো সীমাহীন কৌতূহল, কারণ নতুন দেশে কি কি আছে, কোন দিকে যাবে, কিভাবে যাবে, অনেক চিন্তা করছে, সেটা হচ্ছে সীমাহীন কৌতূহলের একটা অংশ। কার রঙে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা, এ বাক্যে ভুল শব্দ কোনটি? রঙে, রঙে শব্দটা ভুল আছে। ওকে, গাইতি শব্দের অর্থ কি? গাইতি হচ্ছে একটা কি, কুড়াল বুঝায় না? কুড়ালকে বুঝায় নাকি কুদালকে বুঝায় বলো? কোদাল আর কুড়াল কিন্তু আলাদা। কুড়াল, কোদাল, কোদাল হচ্ছে যে এরকম থেকে এরকম থাকে, মাটি খুঁড়তে হয় যেটা দিয়ে, হচ্ছে কোদাল। কোদাল দিয়ে মাটি খুঁড়ছি ছোটবেলায়, বড়বেলায় ফুলি নেই। ছোটবেলায় ওই যে ছোট ছোট করতাম, মাটি খুঁড়তাম। ওকে, সো এটা হচ্ছে দুমুখ কুড়াল হওয়ার কথা। বাট তোমরা বলো আমাকে গাইতি শব্দের অর্থ কি? শব্দের অর্থটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দুমুখ কুড়াল। ইয়াস, দুমুখ কুড়াল ইজ দ্য রাইট অ্যান্সার। সো দুমুখ কুড়াল থেকে এই শব্দার্থ থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। দধিচির সাথে কুলি মজুরদের কিসের তুলনা চলে? অবহেলা, আত্মত্যাগ, বিদ্রোহ, শ্রম সাধনা। দধিচির সাথে কুলি মজুরদের কি তুলনা করছিল এখানে? এখানে আমরা স্পষ্ট একটা তুলনা দেখতে পেয়েছিলাম, ওই স্পষ্ট তুলনাটা এখানে বারবার লিখতে হবে। এটা হচ্ছে আত্মত্যাগ না? ইয়েস, আত্মত্যাগ। দেখছো তোমাদের পরীক্ষা আমি দিলে আমি পাস করে যেতাম, ভালো মার্কস পেতাম। এটা হচ্ছে আত্মত্যাগ। জসীমউদ্দিন রচিত নাটকের নাম কি? ডালিম কুমার, সজন বাদিয়ার ঘাট, বেদের মেয়ে, মাটির কান্না। এখানে নাটকটাকে চিহ্নিত করবা। সো তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিই, তোমরা 5 সেকেন্ড চিন্তা করে তারপর আমাকে একটু বলো। জসীমউদ্দিন রচিত নাটকের নাম কি? এটা হচ্ছে বেদের মেয়ে। বেদের মেয়ে হবে, তাও তোমরা একটু মিলাই জিলাই দেখো বইয়ের সাথে। এটা হচ্ছে ডালিম কুমার। সকালবেলা, এটা হচ্ছে আমি সলভ করছি, বুঝছো? প্রশ্নটা কিন্তু আমার সলভ, আমি বই থেকে সলভ করছি। সো সকালবেলায় কবির বন্ধুর ঘুম ভাঙবে কিভাবে? গাই দোহনের শব্দ শুনে, পাখির কলকাকলি শুনে, মোরগের ডাক শুনে, বাচ্চাদের চেঁচামেচি শুনে। এই যে দাওয়াত করছিল যেখানে আর কি, আমন্ত্রণ করলো না ওখানে, তাহলে তার ঘুমটা ভাঙবে কিভাবে এটা জিজ্ঞেস করছে। বলো কিভাবে ভেঙেছে ঘুমটা? এটা হচ্ছে গাই দোহানোর শব্দ শুনে, তাদের ঘুমটা ভেঙেছে গাই দোহনের শব্দ শুনে। রাখালি কাব্যগ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, জসীমউদ্দিন, ফররুখ আহমেদ। রাখালি কাব্যগ্রন্থের রচয়িতা, এই যে কবি পরিচিতি থেকে প্রশ্ন আসে। তোমরা আমাকে প্রায় সময় প্রশ্ন করো, লিমন স্যার কবি পরিচিতি থেকে কি প্রশ্ন দিবে স্যার? যদি দেয় কেমন প্রশ্ন দিবে? এই যে দেখো তোমাদের সামনে অনেকগুলো উদাহরণ আছে। এটা লিখছে জসীমউদ্দিন। সো জসীমউদ্দিন, রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, এদেরকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে মুখস্থ করে। মানে পড়তে পড়তে পড়তে, মুখস্থ না, মানে পড়তে পড়তে এমন অবস্থা হবে যে তোমার মানে সাবকনশিয়াস মাইন্ডে তুমি এটা তোমার মনে থাকবে, এরকম একটা জিনিস তোমাদের করে ফেলতে হবে। নিচের কোনটি জসীমউদ্দিনের নাটক? বেদের মেয়ে। আমরা একটু আগে এটাই পড়লাম না, জসীমউদ্দিনের নাটক বেদের মেয়ে। সো বেদের মেয়ে হবে এটাও।
ঠিক আছে, বেদের কন্যা দিও না আবার কেউ ভুলে। সুকুমার রায়ের পিতার নাম কি? সুকুমার রায় মেইনলি ছড়া লিখছে, ওনার একটা ছড়া, এটা কি সুকুমার রায় লিখছিল? সৎপাত্র লিখেছেন সুকুমার রায়, না ভুলে গেলাম, কি জানি কে জানি লিখছে এটা। সৎপাত্র শুনছো? এটা কে লিখছে তোমরা পারবে বললো তো আমাকে। সৎপাত্র, ওই যে শুনতে পেলুম পোস্ত গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় গেল, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো, বিদ্যে বুদ্ধি বলছি মশাই। এরকম অনেক লাইন আছে, আমি আর পুরো কবিতা বলতে পারবো না, বাট এটা মানে মনে হয় সুকুমার রায় বললো না কে জানি, কবিতাটা পড়ছে অনেকবার, নামটা ভুলে গেছি। সো এটা দেখো, সুকুমার রায়ের পিতার নাম কি? পিতার নাম থেকে প্রশ্ন সচরাচর আসে না, বাট আসছে যখন আমরা সলভ করে দিই, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। সো এটা যদি তোমাদের আসে বাই এনি চান্স দাগাই দিবা, অ্যান্সারটা দাগাই দিবা। অলরাইট, প্রচুর কবিতা পড়তে হবে তোমাদের আসলে। সত্যজিৎ রায় কে? সত্যজিৎ রায় হচ্ছে সুকুমার রায়ের পুত্র। সত্যজিৎ রায় তিনি কিন্তু দুই বাংলাতে অনেক সেলিব্রেটেড একজন পার্সন। সত্যজিৎ রায়কে তার চলচ্চিত্র, তার লেখা সবকিছুকেই অনেক প্রচুর পরিমাণে গ্রহণযোগ্যতা দেওয়া হয়। কত সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন? এটাও লেস ইম্পর্টেন্ট, এটাও বেশি ইম্পর্টেন্ট না, বাট তারপরে আমি এখানে এটা 3 স্টার দিব 5 স্টারের মধ্যে, না 3.5 4 স্টার দিতে পারি আমি, কোনো সমস্যা নেই। কবি পরিচিতি থেকে সুকুমার রায় থেকে প্রশ্ন কম আসলেও এটা আমাদের অ্যান্সার অনেকে আমরা 100% পারি না। সো এটা হচ্ছে 1923। ইভেন আই এম নট শিওর এটা আমি অ্যান্সারটা বই থেকে হয়তো দাগাইছি, আমার তো মুখস্থ নাই এটা, ঠিক আছে? তোমরা তো সবই নিজেরাও এবং মুখস্থ করতে পারো না, এটা তোমরা পড়লে, কন্টিনিউয়াসলি পড়লে তোমাদের মুখস্থ থাকবে আসলে। অলরাইট, সো আমাদের মোটামুটি আমরা 30টা এমসিকিউ সলভ করে ফেলছি। 30, তার আগে করলাম হচ্ছে 2টার জন্য 20, 50, তার আগে পড়লাম 5টা সৃজনশীল, 100 মার্ক আমাদের সলভ করা হয়ে গেছে। এখন তোমাদেরকে পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন সলভ করতেছি, তো একটা ছোট্ট হ্যাক বলে দিই। হ্যাকটা হচ্ছে হাউ টু রাইট এ সিকিউ। একটা সিকিউ কিভাবে লিখতে হয় এটা তোমাদেরকে আমি একটু দেখাই দিব। মনে করো একটা সিকিউ লেখার জন্য আমি একটা পেজ, কিছু পৃষ্ঠা আঁকাই, কিভাবে লিখবা এটাই কিন্তু একমাত্র নিয়ম না, আমার কথাটা একটু মনে রাখবা। তোমরা অনেকেই অনেক রকম ভাবে লিখতে পারো, এটাই একমাত্র নিয়ম না, বাট আমি ছোটবেলায় এইভাবে লিখতাম, লিখে ভালো মার্কস পেতাম, এই জন্য তোমাদেরকে আমি এটা লিখতেছি। এটা হচ্ছে একটা পৃষ্ঠা, তার একটা পৃষ্ঠা, 3টা পৃষ্ঠা, 4টা পৃষ্ঠা, আর মনে হয় লাগবে না, তাও আরেকটা পৃষ্ঠা আমি দিয়ে দিই। তো এটা হচ্ছে পৃষ্ঠা। তো এখানে আমি কিভাবে লিখবো? মনে করো আমি লিখবো হচ্ছে হলুদ কলম দিয়ে। তো আমি এখানে লিখবো ক, যে 1 নং প্রশ্নের উত্তর ক। ক নাম্বারটা এখান থেকে লিখবা 1 লাইন 2 লাইন, এখানে দাঁড়ি। খ নাম্বারটার পরেই শুরু করে দিবা, যতটুকু আছে 1 লাইন 2 লাইন দিয়ে এখানে একটা দাঁড়ি দিতে হবে। পরে এখান থেকে শুরু করতে হবে 1 লাইন 2 লাইন। যার হাতের লেখা বড় বড় তার কিন্তু আরো লাইন বাড়বে, আমার কথা শুনো। সবাই এই একই সাইজ লিখলে হবে না। আমার হাতের লেখা একদম ছোট ছোট ছিল, এক এক পৃষ্ঠায় 23 লাইন ধরতো, আমার 20-22 লাইন ধরতো। সো এই জন্য আমি এটা ফলো করতাম। তোমার হাতের লেখা যদি বড় হয় তুমি আরো বড় করে লিখবা, এখান থেকে আরো বাড়বে তোমারটা। এখান থেকে 5 লাইন 6 লাইন, এরকম যদি লেখো তোমাকে 2 দিবে। এখানে কতগুলো লাইন দেখো, 1 2 3 4 5 6 7 8টা লাইন, 10 লাইন লিখছো তুমি টোটাল, তোমাকে 2 মার্কস দিতে পারে। গ নাম্বার এখান থেকে শুরু করতে হবে, 1 লাইন 2 লাইন। দ্বিতীয় প্যারা 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন। দ্বিতীয় প্যারা গেল। তৃতীয় প্যারা 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইন 9 লাইন 10 লাইন 11 লাইন, এখানে শেষ করবা। হাতের লেখা যদি বড় হয় আর একটু বড় করবা, ছোট হইলে আর একটু ছোট করবা, কোনো সমস্যা নেই। ঘ নাম্বার এখান থেকে শুরু করবা, একটা প্যারা দিবা, প্যারা প্যারা করে লেখাটা মাস্ট। 1 প্যারা, 2 প্যারা, 3 প্যারা, এই পর্যন্ত। 4 প্যারা এখান থেকে শুরু করবা, এই পর্যন্ত লিখলেও হয়, অনেকে আবার বড় করে একটু এখানে আবার 2 লাইন ধরায়। সো এইভাবে যদি তুমি লিখো, তোমার সিকিউতে কত মার্কস দিয়ে আমি তোমাকে বলি, 1 2, টিচার যদি অনেক কম মার্কস দেয় তাও দিবে 2, এখানে দিবে 3, ঘ নাম্বারে দিবে 3। তাহলে কত পাইলাম? 2 এর 1 3, 3 এর 2 5 আর 3 8, আর তুমি সর্বনিম্ন পাবা। আর টিচারটা যদি একটু ভালো মার্কস দেয় তাহলে 1 2, এটাতে দিবে 3, এটাতে দিবে 3, তাহলে পাবা তুমি 9। আর টিচার যদি আসলেই অনেক ভালো টিচার হয় তাহলে তোমাকে এটাতে 4 এ 4 দিয়েও দিতে পারে। সৃজনশীলে সচরাচর 10 এ 10 দিতে চায় না টিচাররা, চায় না, আই আন্ডারস্ট্যান্ড, অনেক রিজন আছে, বাট তারপরও 9 পাওয়াটাই সব থেকে উত্তম।
বাংলা ফার্স্ট পেপারে কিন্তু 100 পাওয়াটা খুবই কঠিন, কারণ টিচাররা, তুমি সৃজনশীল তোমার কাছে তুমি লিখে আসবা, বাট টিচারদের হাতে নাম্বার থাকে। সো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যখন তোমরা সিকিউ লিখবা মেক শিওর তুমি হাতের লেখাটা সুন্দর করছো। কয়েকটা জিনিস ম্যাটার করে। একটা হচ্ছে তোমার হাতের লেখাটা কতটুকু ভালো। 2, তোমরা কালার পেন ব্যবহার করবা। আমি কিন্তু কালার পেন ব্যবহার করতাম, নীল পেন, কালার পেন যেটা হবে নীল। তারপর তুমি 3 নাম্বারে আরেকটা কাজ করবা, এটা হচ্ছে প্যারা করে লিখবা। প্যারা, প্যারা দিয়ে লেখা মানে এই যে দেখো এখানে 4টা প্যারা আছে, খ নাম্বারে এই একটা প্যারা আরেকটা প্যারা, গ্যাপ রাখতে হবে 2টা প্যারার মাধ্যমে, ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে গ্যাপ দেওয়া, প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা প্যারার মধ্যে আলাদা একটা গ্যাপ দিতে হয়। এই 4-5টা জিনিস যদি তুমি লেখো, এবং এগুলোর বাইরে 5 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার মূল লেখাটা যেন ভালো থাকে। মানে তুমি হাবি জাবি লিখতেছো, তোমাকে বলছে আঙুর ফলের 5টা বৈশিষ্ট্য, তুমি আপেলের 5টা বৈশিষ্ট্য লিখছো, তাহলে কি তোমার মার্কস দিবে? না, দিবে না। সো দিস ইজ ওয়াই তোমার এইখানটাতে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে হাতের লেখাটাকে ভালো করতে হবে, মেইন কন্টেন্টটা লিখতে হবে, কালার পেন ব্যবহার করতে হবে, প্যারা দিয়ে লিখতে হবে, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো মার্কসটা পাবে। বুঝতে পারলাম? সো এভাবে যদি সিকিউ তুমি লিখো, সিকিউ হ্যাকস এটাকে আমি বলতে পারি, এভাবে যদি তুমি সিকিউ লিখো তাহলে ইনশাল্লাহ তোমার মার্কসটা বেড়ে যাবে। সো আমাদের মোটামুটি আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো, ঠিক আছে। সো মন দিয়ে পড়াশোনা করবা, গল্পগুলো ভালো করে পড়বা, আর ভালো করে পরীক্ষা দিবা বারবার, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন হবে 100তে 100। সবাইকে ধন্যবাদ, অন্য ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।